বাট শেষে আর সময় হয়নি তার ঘটনাটা শোনানোর। যে ঘটনাটা বাকি ছিল আমরা আজকে সেই ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনি একটু বলবেন যে আপনি কোথা থেকে এসেছেন। ডিয়ার লিসেনার, আমি মির সাজ্জু, নারায়ণগঞ্জ ফতুল্লা লালপুর থেকে এসেছি। জি রাসেল, আমি সরাসরি ঘটনায় চলে যাই। প্লিজ। রাসেল ভাই, 2010-এর কথা। আমার ফ্রেন্ডের বোনের মৃত্যুবার্ষিকী ছিল সেই দিনটা। তো আমাকে সকালে বললো যে আজকে আমার বোনের মৃত্যুবার্ষিকী, তুমি 5টার মধ্যে মিলাদ হবে, তুমি চলে আসো। আচ্ছা, বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি ঢাকায় চলে আসি। ঢাকা থেকে ব্যাক করতে করতে নারায়ণগঞ্জ প্রায় আমার 6টা সাড়ে 6টা বেজে যায়। তো আমি রীতিমতো ওরে ফোন দিলাম। ফোন দেওয়ার পর ও খুব রাগ ছিল আমার উপর যে আমি কেন টাইম মতো আসতে পারলাম না। তো ওকে অনেক কনভিন্স করে বললাম চলো আপনি কবরটা আমি জিয়ারত করে আসি, যেহেতু আমি মিলাদটা পেলাম না। তো সে বলল আচ্ছা ঠিক আছে। তো আমরা এটা নারায়ণগঞ্জ মাঝডেল গোরস্থানে গেলাম। তো রসুল ভাই, গোরস্থানের একটা কথা বলে রাখা ভালো পরিবেশটা। মাঝডেল গোরস্থানটা এমন একটা গোরস্থান যেটা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একই জায়গায় সবকিছু করা হয়। মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তাদেরকে দাফন করা হয়, আর হিন্দুদের যেটা শ্মশান সেটা একটা ওয়ালের মাঝখানে আছে। এপার আর ওপার শ্মশান এবং মুসলমানদের গোরস্থান। এটা মোটামুটি অনেক বড় একটা গোরস্থান। যাক, ওর সাথে কথা বলতে 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 প্রায় রাত হয়ে গেল অনেক। কিন্তু আমরা গোরস্থানের উদ্দেশ্যে আসছি এবং গোরস্থানের সামনে বসে বসে কথা বলতেছি একটা দোকানে। তো আমরা মোটামুটি যখন গোরস্থানে ঢুকি তখন টাইমটা আনুমানিক হবে 12:30 বা 1:45। 1:45-টার দিকে যখন আমি গোরস্থানে ঢুকি, আমরা দুইজন, তো দেখলাম একটা লোক কবর জিয়ারত করতেছে। খুব কাছাকাছি যাওয়ার পর দেখলাম যে একটা সাইড দেখা যাচ্ছিল, যে লোকটা মনে হচ্ছিল যে একটা মেয়েলি আর কি। আচ্ছা। তো আমরা যখন যাচ্ছি সামনে গিয়ে দেখলাম যে তার পিছনের চুল অনেক লম্বা। তখন বুঝতে পারলাম যে না, সে একজন মহিলা। একজন মহিলা এত রাতে কেন কবর জিয়ারত করতে আসবে? তো স্বাভাবিকলি আমরা কিছু না বলে হাঁটতেছি। তো আমার ফ্রেন্ড বলতেছে যে একটা কমেন্টস করছে, যাই হোক, যে মহিলাটাকে নিয়ে একটা লাউডলি একটা কমেন্টস করছে, এটা মহিলা হয়তো বা শুনতে পারছে। তো কমেন্টসটা করে আমরা দুজন হাঁটতে হাঁটতে অনেক একটু ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পর মোটামুটি অনেক বড় কবরস্থান, যেহেতু আমরা আপুর কবরের সামনে গেলাম, আপির কবর জিয়ারত করলাম। তো আসার পথে কবর জিয়ারত শেষ হওয়ার পর তো আমরা জুতা টুতা পরে যখন আমি ফিরলাম, তখন হুট করে দেখলাম ও মোবাইলটা ছুঁড়ে ফেলে দিল মাটিতে। তো বললাম হোয়াট দ্য রং, তুমি মাটিতে মোবাইল ছুঁড়ে ফেললে কেন? বলতেছে আমি যে আসার সময় যে মহিলাটা দেখছি সেই মহিলাটাকে আমি মোবাইলে দেখলাম লাইট জ্বালানোর পর। বলছে হ্যালুসিনেশন কিছু একটা হবে। তো বলতেছে না আমি দেখছি। ঠিক আছে, যাই হোক, দেখছো, ঠিক আছে, আমি ব্যাক করি, আমরা অনেক রাত হয়েছে, ব্যাক করি। ব্যাক করে আসার সময় দেখলাম ভাই যে অনেক বড় একটা চুল পুরো রাস্তাটা ঘেরো করে রাখছে। তো তখনই দেখলাম যে রাস্তা মানে টোটালি রাস্তাটা মানে চুলে, এত লম্বা চুল, মানে কোথা থেকে আসছে আমরা জানি না, তবে মানে রাস্তাটার মধ্যে চুলে অনেকটা চুল। কিন্তু আসার সময় কিন্তু এই 15 মিনিট আগে কিন্তু এই চুলটা ছিল না। তো বেসিক্যালি আমি খুব ভয় পেয়ে যাই, আমার ফ্রেন্ডও ভয় পেয়ে যায়, এবং আমরা উল্টা ভাবে আমরা দৌড় দিই দুজনে দুই সাইডে। তো আমি জানি না ও কোন দিকে দৌড় দিয়েছে, আমি উল্টা হয়ে আমি দৌড় দিই, খুব ভয় পাই আমি। তো দৌড় দেওয়ার পর আমি দৌড়াইতে প্রায় 8 থেকে 10 মিনিট পর আমি গোরস্থান থেকে বের হয়ে যাই। তো বের হয়ে যাওয়ার পর আমি খুব হাঁপাইতেছি। তো একটা লোক আসলো আমার সামনে, এসে বললো কি হয়েছে বাবা? বললাম যে আঙ্কেল এই ব্যাপারে এই হয়েছে, আমি এটা দেখছি। তো সেরকম এটা হয়, আর এত রাতে তোমরা কেন গোরস্থানে আসছো? তো আমি বললাম আমার ফ্রেন্ড, তো আমার ফ্রেন্ডকে আমি ফোন দিতেছি, তুমি কোথায়? তো বলতেছে আমি ফোন ধরতেছে না, অনেকক্ষণ পর ধরে বললো যে আমি শ্মশানে আছি। তুমি শ্মশানে গেলা কিভাবে? তো যেহেতু কাছাকাছি শ্মশান এবং কবরস্থান যেহেতু কাছাকাছি, একটা ওয়াল মাঝখানে, তো তুমি তো গোরস্থান থেকে বের হয়ে শ্মশানে ঢুকতে হবে। তো তুমি বলতেছে আমি জানি না আমি কিভাবে আসছি, আমি শ্মশানে আসছি। তো যে লোকটা আমার সাথে ছিল তাকে নিয়ে আমি শ্মশানে গেলাম। যাওয়ার পরে গিয়ে দেখলাম যে ও মানে কোনো কথা বলতেছে না, স্ট্রিক্টলি দাঁড়ায় আছে। তো দাঁড়ায় আছে, তো আমরা শ্মশানে গেলাম, গিয়ে দেখলাম 8-10টা মানুষ একটা লাশ পোড়াচ্ছে। আচ্ছা। তো লাশ পোড়াচ্ছে সেই সময় আমি গেলাম। যাওয়ার পর একটা জিনিস লক্ষ্য করবেন, যখন হিন্দুদের লাশ পোড়ানো হয় তখন লাশটা যখন অনেকক্ষণ যাবত পোড়ানো হয়, তখন একটা পর্যায়ে গিয়ে লাশটা 2 খণ্ড হয়ে 1 খণ্ড দাঁড়ায় যায় আর কি, একটু উঁচা হয়ে যায়। তো আমরা যখন ওদিকে গেলাম, যাওয়ার পর ঠিক ওই সময় লাশটা একটু মাথার সাইডটা, পেট থেকে মাথা পর্যন্ত সাইডটা একটু উঁচা হয়ে গেল পোড়া অবস্থায়। যখন দেখলাম যে হ্যাঁ উঁচা হয়ে গেল, এর মধ্যে আমি কিছু একটা দেখছি কিছুক্ষণের মধ্যেই। তো এখন আবার এটা দেখলাম, তো আমরা দুইজনই খুব ভয় পাই, আবারও ভয় পাই। তো যে লোকটা ছিল আমার সাথে আসছে, সেই লোকটা আমার ফ্রেন্ডের চোখ ধরে অনেকটা ওরে নিয়ে আসে, বের করে নিয়ে আসে।
তো মোটামুটি আমরা দুজন বের হয়ে আসি, বাট কেউ কারোর সাথে ভয়ে কথা বলতেছি না। তো ওর বাসায় চলে যায়, আমি আমার বাসায় চলে যাই। তো এর মোটামুটি 10 দিন যাবত ওর সাথে আমার কোনো কমিউনিকেশন হয় না। তো 10 দিন পর যখন ও আমাকে ফোন দিল যে দোস্ত আমার তো বিয়ে কিছুদিন পর, তুই কি আসবি না? আমি বললাম যে হ্যাঁ আমি ট্রাই করবো, আমি আসবো। তো ওর মোটামুটি ফোন করার 5 দিন পর ওর বিয়ে হইলো। তো আমি বিয়েতে ইচ্ছা করেই যাই না, ভয়ে। ভয়ে। আমার মধ্যে খুব ভয় কাজ করছে এই গোটা 10টা দিন। হুম হুম। তো আমি যাইনি। তো আমি ঢাকা চলে আসি। তো আমাকে ও ফোন করে যে তুই আমার বিয়েতে আসলি না, তোর সাথে আমি আর কথা বলবো না। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আমি নেক্সট ফ্রাইডে আসবো। বলছে না আমি এখন শ্বশুর বাড়ি আছি, তুই আমার সাথে দেখা করতে আস কালকের মধ্যে। হুম হুম। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো নতুন বিয়ে করছে। তো আমি ওর শ্বশুর বাড়ির ঠিকানা দেয়, আমি যাই ওর শ্বশুর বাড়িতে যাই। যাওয়ার পরে ওর সাথে অনেক কথা টথা বলে, অনেক মান অভিমান ছিল আমার উপর, ভাঙানোর পর ও আমাকে মানে কোনোভাবেই আমরা দুজনের সাথে শেয়ার করতেছি না আমাদের 15 দিন আগে যা ঘটেছিল। মানে ও এত পরিমাণ ভয় পাইছে আর আমি এত পরিমাণ ভয় পাইছি যে আমরা ভুলেও এটার উচ্চারণ করতে চাই না বা ডিসকাস করতে চাই না ওই ব্যাপারটা নিয়ে। হুম হুম। তো বললো এমন আমি স্মোক করবো আর কি। স্মোকিং এ একটা হ্যাবিট ছিল। তো এখন নতুন জামাই এখন কোথায় স্মোক করবে? তো ওয়াইফের সাথে ডিসকাস করে ওয়াইফ বললো যে এরকম সেফ প্লেস তো নাই, আপনি যদি চান আপনি ছাদে গিয়ে স্মোক করতে পারেন। হুম হুম। তো ও বললো আচ্ছা ঠিক আছে। তো ছাদে আমি গেলাম। ও সিগারেটটা ধরাবে, এই সময় ম্যাচ ছিল না, ফায়ার বক্স ছিল না। তো ফায়ার বক্স ছিল না। আমাকে বললো যে সাজুফ একটা ম্যাচের ব্যবস্থা করবে। বললাম তাহলে তুই দাঁড়া উপরে, আমি নিচে যাচ্ছি, নিচে ভাবির থেকে নিয়ে আসি। তো আমি নিচে নামলাম। ও ছাদে গেলাম। ছাদটা ছিল 7 তলায়। আমি ওর শ্বশুর বাড়িটা ছিল 3 তলায়। তো আমি ছাদ থেকে 7 তলা থেকে 3 তলা আসলাম। এসে ভাবির কাছ থেকে ম্যাচ টেন নিলাম, নিয়ে উপরে গিয়ে দেখি যে ও মানে আসন করে বসে আছে, হুম হুম। আর সিগারেটটা নিচে পড়ানো, মোবাইলটা নিচে পড়ানো, মানে একটা পাগলের মতো একটা ফিজ নিয়ে বসে আছে। আমি তো ভয় পেয়ে গেছি, বলছি কি হয়েছে, সামথিং রং? বলতেছে আমি জানি না, আমি দাঁড়ায় দাঁড়ায় গুনগুন গান করতেছি, একটা মেয়েকে দেখলাম সাদা কাপড় পরা, সে দৌড়ে গিয়ে ছাদ থেকে পড়ে গেল। আচ্ছা। তো আমি তো টোটালি শকড। বলতেছি যে এরকম কেন হচ্ছে, এবং ও বলতেছে যে আমার সাথে এরকম কেন হচ্ছে। 15 ডেজ আগে এরকম একটা সম্মুখীন হয়েছে একটা ঘটনা, আজকে এরকম একটা ঘটনা। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে চলো, আর কিছু করা লাগবে না, চলো নিচে যাই। আমরা যখন যাচ্ছিলাম, নিচে নামতেছিলাম, আমাদের দুজনের হাত পা টোটালি ভাইব্রেট হচ্ছিল যে আমরা কি দেখলাম। এবং আমি ঘটনাটা এখন শেয়ার করতেছি, এখন আমার হাত পা কাঁপতেছে, মানে চিন্তা করলে যে সেই দিন কি ঘটেছিল, কি দেখেছিলাম। জি। তো বাসায় আসলাম, আসার পর ও বলতেছে না শ্বশুর ভাই থাকবেই না, এরকম একটা সিচুয়েশনও থাকবে না। ওর শাশুড়ি ওর বউ অনেক কনভিন্স করে ট্রাই করলো, আমার কারোর সাথে কিছু শেয়ার না করে ও বলতেছে আমার নিয়ে যাবি তুই আজকে, আমি থাকবো না এদিকে। তো মোটামুটি ও আর আমি অনেক কনভিন্স করে ওর শাশুড়িতে, তারপর ও বাসায় চলে আসে। এবং রাসেল ভাই আমি ওর সাথে এই দুইটা ঘটনার পর মানে আজকে 5 বছর এখন পর্যন্ত আমি ওর সাথে মানে ভয়ে অনেকটা দেখা করি না। ওকে। এবং এর পরেও মানে অনেকটা কাহিনী। এবং একটা জিনিস এখানে খুব অদ্ভুত যে আপনারা যখন আসলে দুজন একসঙ্গে হন, যে কোনো কারণেই হোক না কেন, তখনই একটা অঘটন ঘটে এবং তখনই আপনারা কিছু না কিছু এক্সপেরিয়েন্স করেন। তো পরপর 2বার ঘটেছে, রাইট? পরপর মাঝখানে আপনিও ঠিক এই ভয়টা পান বলেই, এই কারণেই আপনি চাচ্ছিলেন না যে তার সাথে দেখা হোক। হ্যাঁ, এবং আপনার ভেতরে তো, মনের ভেতরে তো এই ভয়টাই ছিল। হ্যাঁ, এবং সেটাই হয়েছে। আচ্ছা, লাস্ট 5 ইয়ার্স তার সাথে আমার কোনো কমিউনিকেশন নাই। শুধুমাত্র এই ভয়ের জন্য আবার দেখা হলে আবারও কিছুতে হবে। প্রথমে দেখা হলো কবরস্থানের ওইখানে, এবং সেখানে খুব আশ্চর্যজনক ভাবে তাকে শ্মশানের ওখানে পাওয়া গেল। এবং তারপরে যখন তার বিয়ে হলো, শ্বশুর বাড়িতে যাবার পরে সেখানেও আপনি একটা অদ্ভুত জিনিস দেখলেন। এবং আপনি বলছিলেন আমাকে অফ এয়ারে যে এই যে ঘটনাগুলো ঘটছিল, এই ঘটনার পরে আপনার জীবনই অনেক পাল্টে গেছে। আপনার সাথে অনবরত এরকম ধরনের নানান ধরনের একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। আমাকে একটু বলেন তো কি টাইপের সমস্যা আপনার হয় তারপর থেকে? যেমন আমি রাজশাহীতে কোনো একটা উদ্দেশ্যে রাজশাহীতে যাই, এটা 2013 কথা। তো রাজশাহীতে যাওয়ার পর আমি রুমে যখন যাই, তো দেখা যায় আমি ডার্কনেস খুব পছন্দ করি, লাইট অফ করে আমি সবসময় থাকতে পছন্দ করি। তো আমি লাইট যখন অফ করে রাখি, তখন আমি রুমে ঢুকে লাইট অফ করে দরজা লক করে দেখা যায় আধা ঘন্টা বা 1 ঘন্টা পর অটোমেটিক্যালি লাইটটা অন হয়ে যাচ্ছে। তো এরকম একবার না, দেখা যায় একই রাতে 3 থেকে 4 বার এরকম হচ্ছে আমার সাথে। তারপর দেখা যায় যে আমি যেমন একদিন আমি আমার আইডি কার্ড রেখে বাইরে চলে গেছি, বাসার বাইরে। তো সন্ধ্যাবেলা যখন বাসায় ফেরার পর, এটা রাজশাহীতেই,
তো বাসার আসার পর আমার আইডি কার্ডটা কোথায় আমি খুঁজতেছি সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে ফেলছি, বাট আমার আইডি কার্ড নেই, কোথাও নাই। কোথাও নেই। তো আমি আমার রুম লক করে আমি কোনো একটা কারণে রিচার্জের জন্য বা কোনো একটা কারণে বাইরে গেছি, আসার পর লক খুলে আমি যখন প্রথম প্রবেশ করি দেখি টেবিলের উপর আমার আইডি কার্ডটা। হাউ ক্যান ইট পসিবল যে আমার আইডি কার্ড আমি এত খোঁজাখুঁজি করলাম, গোটা 1 ঘন্টা আমি খোঁজাখুঁজি করলাম ঘরের, আমি কোথাও পেলাম না, টেবিলের উপর এখন কিভাবে আসলো? আচ্ছা, আপনি একটু বলেন তো যে আপনারা দুইজন যখন ছিলেন তখন যেরকম একটা ঘটনা প্রথম যেরকম ঘটেছিল, তারপরে এর পরে কখনো আপনি একা মানে এই ওই ঘটনার পরে একা কোনো কিছু দেখেছেন? কোনোদিন ভয় পেয়েছেন একা? মানে একা যদি আপনি আসল ভাই বলেন তাহলে আমার একা একটা এক্সপিরিয়েন্স থেকে বলি জি। যে আমি বাসায় আসছি লেট নাইটে, তখন আনুমানিক 1:30 বা 2টা বাজে। জি। তখন আমি 1:30 বাজে, তখন আমি প্রায় সময় রাতের আমাদের বাসার একটা লম্বা চিপা, তারপর আমাদের বাসাটা। তো আমি লেট নাইটে কেচি গেট খুলে আমি চিপার মধ্যে যাই, কথা বলি বা কোনো কথা বলি, কেন বাসার মধ্যে কথা বললে আব্বু আম্মু মানে ডিস্টার্ব ফিল করে ঘুমের মাঝখানে। তুমি যখন রাতে যাই তখন একদিন আব্বু ডাইকা বলো যে তুমি রাতে যাও না এরকম ভাবে, মানে এত রাতে বের হওয়া উচিত না। আমি হাঁটতাম, এমনি একাই হাঁটতাম, কথা বলতাম ফোনে বা কোনো কিছুই করতাম। একদিন আমি যেটা দেখলাম যে আমি রাস্তা বাইরে বের হয়েছি, মাত্র কেচি গেট অফ করে চিপার মধ্যে মাত্র আসছি, দেখলাম যে রাস্তায় কেউ নাই, চিপার মধ্যে কেউ নাই, বাট বিশাল বড় একটা ছায়া, অনেক লম্বা ছায়া। আমি মনে করলাম হয়তো বা কোনো মানুষ দাঁড়ায় আছে, নর্মালি যদি লাইটের অপোজিটে যদি কোনো মানুষ দাঁড়ায় ছায়াটা একটু লম্বা হবে স্বাভাবিক। কিন্তু আমি যখন উপরের দিকে তাকালাম তখন এটা মানে এই জিনিসটা দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। এটা যে একটা মানুষ মানে তার দেহটা যতটুকু তার সাথে 3 গুণ করলে যতটুকু মানে হাইটের হয় ততটুকু তার পা, দাঁড়ায় আছে আমার দিকে একটু লুক করে তাকায় আছে, এবং মানে আমি সাথে সাথে মানে দেখা যেতেছে আমি 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 কি করবো এখন। আর আমার মধ্যে একটা জিনিস কাজ করে, যখন আমি খুব বেশি ভয় পাই তখন আমি কিচ্ছু করতে পারি না, আমি চিৎকারও করতে পারি না বা আমি কিছু বলতে পারি না। আচ্ছা, আমি টোটালি মানে প্যারালাইজড হয়ে যায়, যেমন আমি নড়াচড়া করতে পারতেছি না বা আমি এই জায়গা থেকে ব্যাক করে যাব এরকম একটা শক্তি আমার গায়ের মধ্যে থাকে না। ওকে, সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমি একটা ঘটনা এখন একটু পড়ে শোনাতে চাচ্ছি এবং তারপরে আপনাদেরকে আরো একটা দারুণ ঘটনা আমরা শোনাবো, মানে আরো একজন ঘটনা বলবেন। তারপরে আমরা যে ঘটনাটা এখন শেয়ার করছি সেটা একটা মেইল, এবং সেই মেইলটি পাঠিয়েছেন আমাদের কোন একজন লিসেনার। লিখেছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি সব সময় আপনি ভালোর দলে, তাই জিজ্ঞাসা করলাম না। আমি রাকিব, আমার বাড়ি নাটোর জেলার বড়াই গ্রামের থানায়, গ্রামের নাম গারফা। আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি খুব বেশি দিন আগের না, 2015 সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা। বর্তমানে আমি ঢাকার একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে জব করছি। যাই হোক, আমার এক্সপেরিয়েন্সটা হয়েছিল টাঙ্গাইলের সখীপুরে। মূল ঘটনায় আসে। 2015 সালের ফেব্রুয়ারি মাস, তখন আমি আমার গ্রামের বাড়িতে, অর্থাৎ নাটোরে। গ্রামে তখন মোটামুটি ভালোই শীত, যেহেতু আমি একজন মেডিকেল টেকনোলজিস্ট, তাই আমার এক ফ্রেন্ড ঢাকা থেকে আমাকে ফোন করে বলে যে সে ক্লিনিকে জব করে, সেই ক্লিনিকের মালিক তার গ্রামের বাড়ি টাঙ্গাইলে প্রতি বছর 10 দিন ব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করে, তাই ওকে হেল্প করতে হবে। ক্যাম্প শুরু হবে 10 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তাই আমি 10 দিনের প্রিপারেশন নিয়ে নাটোর থেকে ঢাকা চলে আসি 8 ফেব্রুয়ারি। কথা ছিল 9 ফেব্রুয়ারি সকালে ওদের অফিসের অ্যাম্বুলেন্সে করে আমরা যাব টাঙ্গাইলের সখীপুরে, কিন্তু কোনো একটা কারণে আমাদের যেতে একটু রাত হয়। আমি বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম। রাত 9টায় আমরা রওনা দিলাম টাঙ্গাইলের সখীপুরের উদ্দেশ্যে। গাড়িতে আমি, আমার ফ্রেন্ড, পেছনে ড্রাইভার, সামনে ড্রাইভার, এই 3 জন। দেশে তখন একটু মানে রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল কোন একটা কারণে, এবং সেখানে চারিদিকে বেশ অন্ধকার ছিল, এবং সখীপুর যেহেতু পাহাড়ি এলাকা তাই গাড়ি চলছিল এঁকে বেঁকে, 2 পাশে বন জঙ্গল, ঝিঝির ডাক। আমি একটু এক্সাইটেড ছিলাম কারণ পাহাড়ি এলাকা, বন আমার খুব ভালো লাগে।
বলে রাখা ভালো, আমার বন্ধু ড্রাইভারের বাড়ি টাঙ্গাইলে, তাই ড্রাইভারের সব রাস্তা চেনা সখীপুরে যেতে আমাদের প্রায় রাত 11:30 বেঁচে গেল। সঙ্গত কারণে আমি বাড়িটার নাম বলতে পারছি না। আমরা যে বাড়িতে গিয়েছিলাম সেই বাড়িটায় কেউ থাকে না, শুধু একজন কেয়ারটেকার তার ফ্যামিলি নিয়ে সেই বাড়িটার একদম সাথেই লাগানো একটা টিনের বাড়িতে থাকে। বাড়িটা একটু বর্ণনা দেই। 4 রুম, 4 রুমের গোল শেপের দোতলা একটা বাড়ি, নিচতলায় মাঝখানে বিশাল বিশাল বৈঠকখানা এবং ভেতরে সুন্দর সব সোফা এবং কাঠের কারুকাজ। চারপাশে 4টা রুম, সবই একরকম। যদিও বাড়িটা দোতলা, কিন্তু ওপরে থাকার কোনো রুম নাই, শুধু কাঠ দিয়ে ব্যালকনির মতো বানানো এবং চারদিকে জানালা আর গ্লাস লাগানো। নিচে মাঝখানে বৈঠকখানা হওয়ায় রুমগুলো বেশ দূরত্ব ছিল। বাড়িটা চারদিক থেকে দেখতে একই রকম। ভেতরে ঢোকার জন্য প্রথমে কেচি গেট, তারপরে মেইন দরজা এবং শেষে রুমগুলোর দরজা। পুরো বাড়িটা 60 বিঘা জমির ওপরে ছিল। আশেপাশে তেমন বাড়ি ঘর নেই, বাড়ি আছে একটু দূরে দূরে। বাড়ির এরিয়াটা অনেক গাছ আছে। রুমে ঢুকতেই দুপাশে 2টা দরজা এবং ব্যালকনি, এবং রুমের শেষ প্রান্তে একটা পাশে টয়লেট এবং দরজা, এবং অন্য পাশে বাথরুমে, এবং অন্য পাশে আরেকটা দরজা, এবং প্রতিটা রুমই একরকম। রুমটা ঢুকেই ওয়ালে টিউব লাইট এবং ফ্যানের সুইচ। অপর পাশে রুমের একই রকমের একটা ডিম লাইট, এবং ডানে বামে 2 ওয়ালে বড় বড় 2টা জানালা এবং পর্দা লাগানো। আমরা খুব টায়ার্ড ছিলাম, তাই গাড়ি থেকে সবকিছু নামিয়ে ফ্রেশ হলাম। তারপর কেয়ারটেকার মিনহাজ ভাই আমাদেরকে খাওয়ার জন্য ডাকলো, এবং আমি, আমার বন্ধু আর ড্রাইভার খেতে বসলাম। ড্রাইভারের বাড়ি কাছেই কোথাও, এবং শেষে সে আমাদের বিদায় জানিয়ে বাড়িতে চলে গেল থাকার জন্য। উত্তরের পাশের রুমটায় মিনহাজ ভাই আগে থেকেই রেডি করে রেখেছিল, এবং বাড়ির সামনের সাইড হলো দক্ষিণ পাশে। এবং যেহেতু আমরা টায়ার্ড ছিলাম, শীতও লাগছিল আর সকালে উঠতে হবে, তাই দেরি না করে মেইন দরজা ও আমাদের রুমের দরজা এবং রুমের লাইট অফ করে কম্বল গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। 2:30 বা 3টা। হঠাৎ ফিল করলাম খুব শীত লাগছে। মুখের ওপর থেকে কম্বল সরিয়ে দেখলাম রুমে ফ্যান চলছে এবং লাইট অন করা। এর মধ্যে আমার বন্ধুটিও উঠল। তখন ফেব্রুয়ারি মাস, তাই এমনিতেই শীত, তার উপর আবার ফ্যান। আমি ভাবলাম আমার বন্ধুটি দুষ্টুমি করে হয়তো ফ্যান লাইট অন করেছে, কিন্তু ও মেবি তাই ভেবেছে। এবং আমরা তর্ক করছি। আমি বলছি তুই ফ্যান অন করেছিস, ও বলছে আমি নাকি করেছি। তখন আমাদের প্যারানর্মাল কিছু মনে হয়নি। হঠাৎ আমরা খেয়াল করলাম যে রুমে যতগুলো সুইচ আছে সবগুলো সুইচই বন্ধ। তাহলে লাইট, ফ্যান কিভাবে অন করলো, কি অন করলো? তখন আমরা একটু ঘাবড়ে গেলাম। এভাবে প্রায় 8-10 মিনিট কেটে গেল। শীতে কাঁপছি, ভয়ে দরজাও খুলতে পারছি না। কেয়ারটেকার মিনহাজ ভাইকে ডাকবো, তাও পারছি না, কারণ তার ফোন নাম্বার ছিল না, আর রুম থেকে ডাকলেও শুনতে পাবে না। তখন আমরা উপায় না দেখে আমাদের গাড়ির ড্রাইভারকে ফোন দিলাম। যেহেতু ড্রাইভারকে প্রতিটি বিষয় এখানে আসতে হয়, এবং এখানে প্রতিটি বছর এখানে আসতে হয়, এবং এই এলাকার মানুষ, তাই কেয়ারটেকারের ফোন নাম্বার ড্রাইভারের কাছে ছিল। কেয়ারটেকারকে ফোন দিতেই কয়েক মিনিট পর মেইন দরজা খোলার শব্দ পেলাম। বুঝলাম মিনহাজ ভাই আসছে। আমরা রুমের দরজা খোলার আগেই লাইট, ফ্যান অফ হয়ে গেল। মিনহাজ ভাই এসে বলল, কি হয়েছে? আমরা বললাম একটু আগে লাইট, ফ্যান সব অন ছিল। মিনহাজ ভাই বলল, না, সব তো ঠিকই আছে। তখনও ফ্যানের পাখা আস্তে আস্তে ঘুরছিল। আমি মোবাইলের লাইট দিয়ে দেখালাম, বললাম এই দেখেন। মিনহাজ ভাই একটু ভেবে বলল, হয়তো ইলেকট্রিসিটি লাইনের কোনো ঝামেলা হয়েছে, এবং সে কারণে হয়তো এরকম কিছু একটা হয়েছে। ওটা কিছু না, আপনারা ঘুমান। মিনহাজ ভাই সবকিছু দেখে চলে গেল। আমরা দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি মিনহাজ ভাই আবার ওই ব্যাপারটা বললাম। কেয়ারটেকার মিনহাজ ভাই তখন আমাদের সন্দেহটা দূর করার জন্য একজন ইলেকট্রিশিয়ান ডেকে নিয়ে আসলেন, এবং ইলেকট্রিশিয়ান এসে সব চেক করে বলল, সবই তো ঠিক আছে, কেন কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, বারবার
সেটা আসছিল, এবং সেটা হচ্ছে যদি লাইনে কোনো প্রবলেম না হয়, শুধু একটা লাইট আর ফ্যান চলবে কেন? রুমে আরো লাইট আছে, বাথরুমে লাইট আছে, আবার 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 কেয়ারটেকারের আসার সাথে সাথে সবকিছু নর্মাল হয়ে গেল। ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগলো। যাই হোক, পরের দিন রাতে কোনো সমস্যা হয়নি। তার পরের দিন বিকেলে আমার বন্ধু আমাকে বলল, যেহেতু টাঙ্গাইলে আসছি, এখন এখন তো কোনো কাজ নাই, তাই আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। আমাকে বলল, তো কোনো সমস্যা হবে? আমি বললাম, না, কোনো প্রবলেম হবে না, তুই যা। ও চলে গেল এবং আমি আশেপাশে একটু ঘুরলাম। সন্ধ্যার একটু আগে মিনহাজ ভাই আমাকে বলল, রাকিব ভাই, আপনি থাকেন, আমি একটু বাজারে যাব, আসতে দেরি হতে পারে। আমি বললাম, ঠিক আছে। আমি একা হয়ে গেলাম, রুমে আসলাম। রুমে আসার আগে দেখে আসলাম যে আপা, অর্থাৎ মিনহাজ ভাইয়ের ওয়াইফ রান্না করছে। যাই হোক, আমি রুমে বসে আছি, তখন রাত 8টা বাজে। নীরবতা কাটানোর জন্য ল্যাপটপটা অন করে মুভি দেখছিলাম। হঠাৎ রুমের বাইরে জানালার কাছে কারো পায়ের সাউন্ড পেলাম। শুকনো পাতার ওপর হাঁটলে যেমন শব্দ হয়, ঠিক তেমন। আবার একটু পর অনেকগুলো শুকনো পাতার ওপর কোনো কাঠ বা ভারী কিছু ফেললে যেমন শব্দ হয়, সেরকম একটা সাউন্ড পেলাম। আমি ভাবলাম মিনহাজ ভাই হয়তো কোনো কাজ করছে। আমি জানালার একটু কাছে গিয়ে মিনহাজ ভাইকে ডাকলাম, মিনহাজ ভাই, কিন্তু কেউ কোনো রেসপন্স করলো না। আস্তে আস্তে পায়ে হাঁটার শব্দটি দূরে মিলিয়ে গেল। ততক্ষণে আমার মনে হলো মিনহাজ ভাই বাজারে গিয়েছে, সে আসবে কিভাবে? তাছাড়া অন্য কেউ এখানে আসার কথা না। আমি পর্দাটা একটু সরিয়ে জানালার গ্লাস দিয়ে ভালো করে দেখার চেষ্টা করলাম। ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা গেল না। আমি একটু শঙ্কিত মনে বাইরে গিয়ে মিনহাজ ভাইয়ের ওয়াইফকে বললাম, আপা, আপনি কি ওই রুমটার উত্তর পাশে গিয়েছিলেন? আপা বলল, না, আমি তো রান্না করছি। কেন, কি হয়েছে? আমি বললাম সব কথা। ততক্ষণে মিনহাজ ভাই আসলো, তাকেও বললাম। আমি রাতের খাওয়া শেষ করলাম। সে রাতে মিনহাজ ভাইকে সাথে নিয়ে ঘুমালাম। পরদিন আমার বন্ধু বাড়ি থেকে আসলো, আরো এক বড় ভাই আসলো আমাদের কাছে, আমাদের কাজে হেল্প করার জন্য। সেদিন রাতে আমি, আমার বন্ধু, ওই বড় ভাই একই রুমে ঘুমিয়ে আছি। তখন রাত 12টা কি 1টা হবে। ওই বড় ভাই আমাদের দেখে ডেকে উঠালো। আমরা রুমের বাইরে একটা শব্দ শুনতে পেলাম। মনে হচ্ছিল কোনো মধ্যবয়স্ক লোক খুব খুব কষ্টে আছে, তাই সে গোঙাচ্ছে। আমরা 3জন বেশ কিছুক্ষণ সেই আর্তনাদ শুনলাম। রুমের লাইট অন করলাম। কিছুক্ষণ পর আর কোনো কিছু শুনতে পেলাম না। এবং এসবের কারণ কি সেটা আমি জানি না, কিন্তু এটাই ছিল আমার ঘটনা। এবং ব্যস্ত থাকার কারণে স্টুডিওতে যেতে পারবো না, এবং রাকিব হাসান আমাদেরকে এই ঘটনাটি পাঠিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনার জন্য। এবং আমরা বলতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে যারা শুনছেন তারা হঠাৎ করে কিন্তু এরকম কোনো ঘটনা এক্সপিরিয়েন্স করতেই পারেন। আপনার রুমের মধ্যে হঠাৎ করে দেখবেন যে অফ করা লাইট অন হতে পারে। হঠাৎ করে আপনি দেখতে পারেন যে আপনার রুমের পাশে কারো একজনের অস্তিত্ব অনুভব করতে পারেন, যে কেউ একজন হাঁটছে। এবং এই যে এটা আরো বেশি অদ্ভুত ব্যাপার, যে কোনো একটা অপরিচিত মানুষ যার যে ডিস্টেন্স থেকে শব্দ আসছে, সেই ডিস্টেন্স থেকে শব্দ আসার কথাই না, বাট সেইখান থেকে একটা আর্তনাদ শুনতে পাচ্ছেন আপনি গভীর রাতে। কেমন লাগে আসলে এই সমস্ত জিনিসগুলো গা শিউরে ওঠার মতো ব্যাপার। যাই হোক, কেমন লাগে সেটা জানাতে আমাকে SMS করুন। মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 40FORT840, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is BHWTFM@radioFORT8.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার যারা শেয়ার ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটি আমরা পড়ে শোনাই। আমাদের কাছে তাম্মির হোসেন ময়মনসিংহ থেকে SMS করেছেন এবং তিনি আমাদের সঙ্গে রয়েছেন। ফার্স্ট তিনি আমাদের সাথে জয়েন করলেন। মাফরুদা আমাদের খুলনা থেকে আমাদের সাথে আছেন এবং তিনি বলছেন যে দারুণ লাগছে তার কাছে। এবং খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আজকেও আমাদের SMS করেছেন এবং তিনি লিখছেন, গুড লাক ভূত এফএম, গো অ্যাহেড। এবং যখন তারা খুলনাতে অফ ছিল তখনও তারা আমাদেরকে SMS পাঠাতেন এবং তারা অ্যাপ দিয়ে শুনতেন, আমাদেরকে জানাতেন। আমরা সেই ফিডব্যাক গুলো রেগুলারই পেতাম। এখন তো
খুলনাতে আমরা মানে কি বলবো যে এখন রীতিমতো কয়েক সপ্তাহ ধরে আবারও ভয় দেখায় তা দেখিয়ে আসছি। সাইফুল সাদমান আমাদেরকে এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। ইদিতা ময়মনসিং থেকে, হৃদয় আমাদের এসএমএস করেছেন এবং এসএমএস করেছেন দেখতে পাচ্ছি বিজয়, এছাড়াও শামীম এসএমএস করেছেন, সাদিক এসএমএস করেছেন, হিমেল পান্ডে আমাদের এসএমএস করেছেন অভি বোটবাজার থেকে, আদিত্য আমাদের এসএমএস করেছেন অলি, এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি তমা, এবং স্টোরিটা অসাম লেগেছে তার কাছে তাই লিখেছেন আমাদেরকে। আরিফিন নারায়ণগঞ্জ থেকে এসএমএস করেছেন অসীম, এসএমএস করেছেন আমাদেরকে খায়রুল সহ আরো অনেকে। ফেসবুকের গুলো পড়বো, তবে ঘুরে এসে তারা একটা ছোট্ট বিরতিতে যাবো এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Booth FM. The night comes alive with Ramin. ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আমি রাস্তাল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। এবং আপনাদের ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছি যে আমাদের যে পেজটা সেখানে লিখেছেন এত ভয় লাগে কেন, লিখেছেন শিন লিনা আমাদেরকে, এছাড়াও আইরিন আক্তার লিখেছেন আই লাভ ভূত এফএম, আমাদেরকে শফিকুল ইসলাম লিখেছেন যে আমাদের টাঙ্গাইলে যে ঘটনাটি বলছি আমাদের বাসার পাশে, এবং তিনি বাসার নাম অলরেডি ফেসবুকে লিখে দিয়েছেন। আচ্ছা, এটা মানে আমার বলা ঠিক হলো না, যাই হোক। সাইমন স্যাম আমাদেরকে এসএমএস করেছেন এবং ভূত এফএম বেস্ট সেটা তিনি জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে শুভ এখানে লিখেছেন এবং শুভ ভূত এফএম শুনছেন সেটা জানিয়েছেন, এবং সিরাজগঞ্জ থেকে ভূত এফএম শুনছেন ফেসবুকে লিখেছেন নির্জুম রাজ। হ্যাঁ, আচ্ছা, এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে স্পেন থেকে ভূত এফএম শুনছেন ফুর্তির পেজে লিখেছেন কামরান ডিএম। সোহাগ আমাদের এখানে লিখেছেন ইমেলটা চরম। আমাদের এখানে লিখেছেন যে ভূত এফএম ভালো হচ্ছে, এবং ফারুক আহমেদ লিখেছেন আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি যে ফিয়ারলেস মাসুদ রানা লিখেছেন যে খুব মজা লাগছে, তিনি এবং তার রুমমেট শুনছেন, এবং রাজশাহীর কোন একটা ছাত্রাবাস থেকে। আনাফ জাহিদ আমাদের এখানে লিখেছেন যে আজকের স্টোরিগুলো অনেক ভালো লাগছে। এছাড়াও আমাদেরকে এখানে লিখেছেন আপন খান লিমন যে ভাইয়া খুব ভয় লাগছে, এবং আমাদেরকে দেখতে পাচ্ছেন নাসিম লিখেছেন অসম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছেন মিহির আমিন লিখেছেন আমার একটা ঘটনা আছে, ঘটনাটা এখনো পাঠিয়ে দিন, এক্ষুনি পাঠিয়ে দিন ভূতফম@radiofruity.fm, এটা হচ্ছে অ্যাড্রেস। আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরো অনেকেই এখানে লিখছেন, আপনারা চলে যেতে পারেন এই পেজটিতে এবং সেখানে গিয়ে দেখতে পারেন, এবং আমরা দেখি মাঝে মাঝে আপনারা নিজেরাও একে অন্যের সাথে কথা বলেন, ভালো লাগে দেখতে। এনিওয়েজ, আমরা চলে যাব ঘটনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, আচ্ছা আপনার নামটা একটু বলেন। আমার নাম আহমেদ বাবু। ওয়েলকাম ব্যাক বাবু ভাই। এবং বাবু ভাই, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি ভূত এফএম, এবং সেই সাথে আপনার আজকের ঘটনাটা জানতে চাচ্ছি এবং ঘটনাটা কোথায় ঘটেছিল একটু যদি বলতেন। থ্যাংক ইউ রাসেল ভাই। এই ঘটনাটা আসলে ঘটেছে হচ্ছে একজনের সাথে, সে আমার কাছে সেটা শেয়ার করেছে আর কি, এবং তার সাথে কিছু ছোটখাটো ভৌতিক এক্সপিরিয়েন্স আমার আছে এই ভদ্রলোকের সাথেই আর কি। তো পুরোটাই শেয়ার করতে চাচ্ছি প্লিজ। যে ঘটনা শেয়ার করেছে ওনার নাম হচ্ছে সাজ্জাদ হোসেন। জি। তো এই গত মাসখানেক ধরে বেশ বৃষ্টি হচ্ছে জানেন আপনি রাসেল ভাই। তো এই বৃষ্টির সময় বেশ ভূতের বেশ ভৌতিক গল্প বা কিছু মজা লাগে আর কি, শুনতে ভালো লাগে। আমি অনেককেই ডাকি ভৌতিক আড্ডা দেওয়ার জন্য। তো এরকম সময় একজন আপনার আমাকে জানালো ফেসবুকে যে তার কাছে এরকম কিছু কাহিনী আছে, তো সে ঢাকায় আসবে। তো আমি বললাম যে আসেন, অসুবিধা নেই, দেখা হবে। তো একদিন সন্ধ্যায় তার সাথে ধানমন্ডির একটা রেস্টুরেন্টে আমি বসলাম আর কি। তো বসার পরে উনি আসলো আর কি কথা বলতে। তো কথা বলতে বলতে আর কি দেখলাম বেশ মধ্যবয়সী একজন মানে লোক, প্রায় এরকম আমার মতোই বয়স হবে এরকম। তো সে কেমন একটু অ্যাবনর্মাল আচরণ গুলা, সরি সে যদি শুনে থাকে আমি সরি, বাট আই হ্যাভ টু সে দিস, আচরণ গুলো একটু অ্যাবনর্মাল ছিল আর কি কথাবার্তা বলার সময়, তার কাহিনী বলার সময়। তো এক পর্যায়ে উনি আমাকে জিজ্ঞেস করছে যে ভূতের গল্প শুনেন, আপনি কি ভূত বিশ্বাস করেন? আমি বললাম যে ভূত বিশ্বাস করি বা না করি এটা ব্যাপার না, বাট আমি কোনো কিছু তো বিশ্বাস করি, অবশ্যই এন্টিটিস বা কিছু একটা তো বিশ্বাস করি। তো বলতেছে যে আপনার পকেটে যে টাকা আছে তার মধ্যে একটা টাকা টেপ মারা, খুঁজে দেখেন 3টা 100 টাকার নোট পাইছেন না, একটা টেপ মারা আছে। আমি বেশ একটু কনফিউজ হয়ে গেছি, কারণ তার কিছুক্ষণ আগে আমি মোবাইলে একটা আপনার রিচার্জ করছিলাম 500 টাকার নোট দিয়েছিলাম 200 টাকা রিচার্জ করতে।
তো 300 টাকা কিন্তু ফেরত দিছে আমাকে। 300 টাকার মধ্যে একটা থাকা হ্যাঁ, এটা পসিবল? না, বাট মানে ওই লোকটা হঠাৎ করে এরকম একটা হ্যাঁ, কথা সেটাই, বললো আর কি, সেটাই, বেশ সেটাই, সেটাই। অবাক। আমি বললাম আচ্ছা বলেন আর কি বলার আছে। বলে এটা আরো কিছু টুকিটাকি বলা শুরু করলো এবং সে একটু পর পর মানে কেঁপে কেঁপে উঠছে, মানে মানে হি ইজ লাইক শিভারিং হুম, সেইং সামথিং। তো আচ্ছা। মনে হচ্ছে যে মানে তার কোন একটা মানে পজিশন আছে বা কিছু একটা এরকম লাগছে আর কি। যাই হোক, তো মানে তার আচরণ গুলো নট নর্মাল আসলে। না অ্যাবনর্মাল আর কি। ওনার আচরণটা অ্যাবনর্মাল এবং সে নিজেই জানে এবং বলছে যে আমার ভেতরে কিছু ব্যাপার আছে। যাই হোক, এখন ওনার ঘটনায় চলে আসি। তো তার কথা অনুযায়ী যে সে অনেক কিছু বলতে পারে, হ্যাঁ, এবং সে আমাকে কিছু ঘটনা বলেছে এবং তার মধ্যে কিছু কিছু জিনিসের আমি তাকে স্বীকার করি নাই, যদিও কিছু কিছু জিনিসের সত্যতা আসলে আছে। মানে প্রবাবলি হি নোজ লিটল বিট। তো তার এই জিনিসটা পজিশনের কাহিনীটা আমি বলি যে কিভাবে তার যেটা আছে সেটা কি তার কন্ট্রোলে আছে নাকি? সে বলছে হ্যাঁ কন্ট্রোলে আছে, কন্ট্রোলে আছে এবং সে এরকম মানে আর কি আপনার প্রায় অনেক তার কিছু মানে তিনি বলতে চাইলে পারে। সেটা করতে পারেন, ব্যবহার হ্যাঁ, করতে হ্যাঁ, পারেন। ব্যবহার করতে পারেন এরকম। তো যাই হোক, তিনি যেভাবে জিনিসটা পায় সেটা তার প্রথম পাওয়ার কাহিনীটা আমাকে বললো যে একদিন গ্রামে আর কি, গ্রামে থাকে অনেক দূরে আপনার ইসের ওই এই এই মাগুরা ঝিনেদা এই অঞ্চলটা যেটা আছে, ওখানে যে একটা অঞ্চল, আমি এক্স্যাক্টলি বললাম না লোকেশনটা। তো একদিন রাতের বেলা সে আসছিল আর কি, কোন একটা গ্রামে অন্য কোথায় দাওয়াত খেয়ে সে আসতেছিল এবং আপনার রাস্তা খুব নির্জন, মানে গভীর মানে গভীর রাত্রি রাস্তা নির্জন, কোনো মানে মানুষজন নেই আশেপাশে, মাটির রাস্তা, হেঁটে আসতেছে। তো বললো যে যখন চলে আসতেছে একটা জায়গায় তার মনে হলো যে রাস্তার পাশ থেকে কোনো মানুষ ছিল না, কিন্তু মনে হলো যে একটা ছায়া মূর্তির মতো রাস্তার পাশ থেকে উঠে আসলো এবং সেটা মানুষের একটা ছায়া মূর্তি টাইপের এবং তো বোঝা যাচ্ছে যে চুল ছাড়া এরকম। তো রাস্তার মধ্যে এসে যখন দাঁড়াইছে ঠিক মাঝখানে আর কি, মাটির রাস্তা মাঝখানে দাঁড়ানো, তো উনি নাকি বলতেছে কে কে এখানে কে, এবং হাতে টর্চ ছিল না তার। তো দেখতেছে যে সরতেছে না, দাঁড়াই আছে। তো সে আপনার ম্যাচ বের করে, ম্যাচ জ্বালানোর পর কাউকে দেখলো না ওখানে। আচ্ছা। এবং সে বাসায় আস্তে আস্তে হেঁটে হেঁটে আসলো এবং তার একটু পর পর গা ছমছম করছিল যখন চলে আসছে। আবার মনে হচ্ছিল যে তার কানের পাশ দিয়ে কেউ ফিসফিস করতেছে আর কি, কানের পাশে কেউ ফিসফিস করতেছে। তো সে মনে করলো যে আমি গভীর রাত্রে এরকম আসতেছি, হতেই পারে এরকম শব্দ আসতেই পারে, রাত্রে বাতাস আসতেই আছে, এবং মনে হয় মনে ভয় এই কারণে, নিজের মনের ভুল, এরকম মনের ভুল অথবা ভয়। গ্রামের মানুষ তো চলাফেরা করে, অনেকেই ভয় পায় আর কি, এবং বিভিন্ন জিনিস। তো আস্তে ধীরে যখন বাসায় আসলো, বাসায় এসে দেখলো যে তার রুমের যে দরজাটা ওটা আপনার ভেড়ানো, মানে লক করা না আর কি। তো খুলে ভিতরে ঢুকলো। তো ওনাকে ভেতরে ঢোকার পর দেখলো যে ওনার ভাই শুয়েছিল খাটের মধ্যে এবং সে তাকে দেখে তাকায়, মানে বেশ তাকাই আছে, দেখলো তার দিকে চোখ বড় বড় করে তাকায় আছে অন্ধকারের মধ্যে। মানে ভাইয়ের চেহারাটা দেখে মনে হচ্ছে প্রচন্ড ভয় পেয়েছে তাকে দেখে, এবং ভাই কোনো শব্দ করতেছে না। তো সে তার ভাইকে জিজ্ঞেস করলো কি হয়েছে, তো ভাই কোনো উত্তর না দিয়ে আরো মানে আপনার চুপসায় গেল। তো সে নাকি ওই রুম থেকে চলে গেছে তার রুমে। তো যে যখন ঘুমালো, বলতেছে যে ঘুমের মাঝখানে রাতের বেলা হঠাৎ করে তার মনে হচ্ছে যে তার মাথায় কেউ হাত বুলাই দিচ্ছে, আস্তে আস্তে হাত বুলাই দিচ্ছে। তো সে হঠাৎ করে উঠে বসে, ধর্মর করে উঠে বসে তাকায়, দেখে যে কেউ নাই, কিন্তু তার মনে হচ্ছিল যে তার মাথায় কেউ হাত বুলাচ্ছে। তো এইভাবে সে আবার রাতে ঘুমায়, পরের দিন রাত কেটে যায়। তো ভাইয়ের সাথে দেখা হয় পরের দিন। তো ভাই তাকে বলতেছে যে তুই কোত্থেকে আসছিস রাত্রে? বলে কেন? বলে যে আমি তো একটা অদ্ভুত জিনিস দেখলাম তোর সাথে, আমার মনে হয় যে তোর সাথে কোনো আসর আসছে বা কিছু। গ্রামের মানুষ সহজে এটা মনে করে ফেলে, আমরা হয়তো এটা মনে করি না, তোরা মনে করে। তো সে ভাইকে বলছে কেন, তুমি কি দেখছো? বলে না তুই ভয় পাবি। বলে কি? বলে যে না, আমি যখন ঢুকছি, তুই যখন ঢুকলি গেট দিয়ে, তখন আমার মনে হলো যে তোর সাথে মানে তোর পিছনে পিছনে একটা বুড়ি মহিলা ঢুকছে এবং তার মানে এবং তার মানে চামড়া টামড়া অনেক কুচকানো এবং ভয়, এবং আমি ভয় পেয়েছি রাত্রে অনেক। এবং এত গভীর রাত্রে তুই আসছিস, চলাফেরা করলি কেন? সেই আর কি ভাই বকা টকা দেয়। তো তাকে বলে যে তুই ওই হুজুরের কাছে যে ঝাড়া, অমুক জায়গায় হুজুর আছে, ওখানে যা, ওখানে যা ঝাড়া, তুই রাত্রেবেলা আসছিস, তোর বাতাস টাতাস লাগতে পারে, ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে। তো ও নাকি তখন আর খুব একটা দেয় না, মানে আপনার এটা গুরুত্ব দেয় না। তো দিনের বেলা তার কার্যক্রম যা আছে সে সব করে, কিন্তু সবচেয়ে মানে স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে যে তার ফলোইং একটা ডেতে আর কি, সে দুপুরবেলা পুকুরে গোসল করতে যায়। তো যখন গোসল করতেছে তখন সে হঠাৎ করে দেখে যে পুকুর পাড়ে একটা বুড়া মহিলা বসা,
তার পুকুরের একদম জনশূন্য একটা অবস্থা, তখন কেউ নাই, ভর দুপুরে একটা বুড়ি মহিলা বসে। তো সে আবার সে বুড়িকে জিজ্ঞেস করে, এই বুড়ি কি চাও? তো বুড়িটা নাকি তার দিকে তাকায় কোনো মানে একটা আপনার ভাবলেশহীন একটা দৃষ্টি দেয়, দিয়ে আস্তে করে আবার হেঁটে চলে যায় পেছন দিকে। তো আর মনের মধ্যে একটা ছ্যাদ করে ওঠে যে কি একটা মানে ব্যাপার, বুড়িটা কেমন একটা স্ট্রেঞ্জ জিনিস। তো সে বাসায় চলে আসে, এসে আবার ওই দিন সন্ধ্যার পর রাতে যখন নাকি বাসায় শুয়ে আছে, তো সে তখন ফিল করে যে ওই রুমের মধ্যে কেউ একজন হাঁটাচলা করে এবং তার সাথে কিছু কমিউনিকেশন করার চেষ্টা করে। এই কমিউনিকেশনটা সে ফিল করে যে কথা যখন বলতেছে, কথাটা সাধারণ মানুষের মতো না, মানে কেমন যেন গলা টেনে টেনে কথা বলে। হ্যাঁ, গলা টেনে টেনে কথা বলে যে তুই অমুক জায়গায় গেছিলি, অমুক এই জিনিসটা খাইছিলি, তোর এটা খুব ভালো লাগছে, এই ধরনের বিভিন্ন গল্প তার সাথে ফিসফিস করে এবং ও ওই কমিউনিকেশনটা করে। ও তার সাথে উত্তর দেয় এবং ওই পাশ থেকে তার ভাই মানে চিৎকার করে ওঠায়, তুই কার সাথে কথা বলিস, বাসায় আসে তাকে রুমের মধ্যে কেউ নাই। তো এনিওয়েজ কয়েকদিন এরকম অ্যাবনর্মাল আচরণের পরে ওকে এরকম নিয়ে যায় হুজুরের কাছে। তো ওই হুজুর তাকে যখন দেখে, হুজুর তাকে দেখে নাকি বলে যে তোমার উপর একটা কারো আসর আছে বা কিছু আসর আছে একটা। এবং সেটা তোমাকে ভালো মতন ধরছে এবং খুব বয়স্ক, যেটা তোমার সহজে মানে ছাড়া পাওয়ার উপায় কিন্তু নাই। তুমি দোয়া টোয়া পড়ো, তুমি এসে পড়ো। তো সে নাকি উল্টা মানে হঠাৎ করেই তার মধ্যে চেঞ্জিং চলে আসে, সে হুজুরের সাথে বকাবকি করে, এটা সেটা বলে এবং তার মধ্যে আপনার এই এক ধরনের চেঞ্জ তারপর থেকে বাসা বাঁধে আর কি। কোন ধরনের মানে কেমন মানে আচরণগুলো হচ্ছে সে একলা যে বসে থাকে কোথাও কোনো মানে গভীর রাতের মধ্যে ধরেন যে জায়গায় বসান না, আচ্ছা। দেখা যাচ্ছে যে গ্রামের একটা রাস্তার কোনায় অথবা আইলের মাঝখানে, হ্যাঁ, এসব জায়গায় বসে থাকে, তারপরে উদ্ভট কার্যক্রম করে। হ্যাঁ, এবং মানুষের অনেকের আপনার অনেক কিছু না কিছু দেখতে পায় চোখের সামনে। সেগুলো কি সে বলতো? হ্যাঁ, সেগুলো সে সবাইকে বলে না, কিছু মানুষকে বলে। কারণ আমাকে যে কয়েকটা কথা বলছে এবং মানে অনেকটা ভয় দেখানোর মতো কিছু কথা, তা আমি এগুলো হেসে উড়াই দিছি, কারণ আই ডোন্ট মানে অ্যাকচুয়ালি পুট মাই ফেস অন সাচ থিং ফর টেলিং। কিন্তু মানে এরকম তার মধ্যে কিছু ক্ষমতা আছে, ব্যাপার আছে। এবং মানে তাকে আমি বলছিলাম ভূত এফএমে আসতে, বলছে যে হ্যাঁ যদি সুযোগ পায় আসলে আসবে ভূত এফএমে। ওকে, মুভিং অন আমরা। তারপরে এই আর কি রাসেল ভাই, এটা হচ্ছে তার কাহিনী। আচ্ছা, এইভাবে সে পেলো এবং তারপর থেকে সে মানে সে কি মানে মানুষকে এমনি হেল্প করার জন্য এগুলো ব্যবহার করে? হ্যাঁ, সেটাই বললো যে আমি মানে মানুষকে বলে দেই, কারো যদি ভবিষ্যতে কিছু থাকে বা কারো একটা বিপদ থাকে আমি বলে দেই, জানতে চায় তার কাছে, জানতে চায়, সে বলে দেয়। কিন্তু তার নাকি অনেক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় এগুলার, মানে প্রতিদিন যে এই জিনিসটা সাফারিংটা তার আছে। তার সাথে যে কথাগুলো বলে বুড়িটা, বলে যে যেমন নির্জন রুমে শুয়ে আছে, হঠাৎ করে মনে হয় কোথা থেকে কথা শুরু হলো। তার মানে বুড়িটা কখন আসবে এই কন্ট্রোল কি তার উপরে আছে না, এটা সবসময় তার নাই। তার মানে সে যখন তখন আসতে পারে, যখন তখন তার কাছে আসতে এবং সেটাই হচ্ছে মুশকিলের ব্যাপার, যখন হচ্ছে আমি চাচ্ছি না তখন যদি চলে আসে এবং সেটা খুব অস্বস্তিকর। এবং অ্যাকচুয়ালি রাসেল ভাই যখন সে শিভার করছিল, আমার কাছে কিন্তু একটু ভয় লাগছিল তাকে দেখে। তখন মনে হচ্ছিল যে হয়তো আশেপাশে কেউ আছে, এরকম মানে দ্যাট পারসন সিমস লাইক হি ইজ পজেসড, মানে দেখেই মনে হয় তার কথা বলার যে সময়টা আর কি, মনেই হয় যে সে পজেসড আসলে। হ্যাঁ, মানে যা মানে আপনার কথা এমনিতে আপনাকে দেখে আমার মনে হচ্ছে যে হি ওয়াজ নট নর্মাল, আপনি যা বলতে চাচ্ছেন। অবশ্যই। হ্যাঁ, সেটাই। এবং হ্যাঁ এটাই। কিন্তু ওই যে যতই আমি যাই পাই না কেন, আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে এরকম ধরনের কোন বৃদ্ধ মহিলা যদি হঠাৎ করে আপনাদের কাছে আসেন এবং আপনাদেরকে এরকম ধরনের একটা ক্ষমতা দিতে চান, যে ক্ষমতাটা একটা সুপার ন্যাচারাল একটা পাওয়ার, যে পাওয়ারের কারণে আপনি অন্যের ভবিষ্যৎ বলে দিতে পারবেন বা আরো অনেককে হেল্পও করতে পারবেন, অনেককে অনেক কিছু বলে দিতে পারবেন, তাহলে আপনি যা নিবেন নাকি আপনি চাইবেন যে না এইটা থেকে আমি অব্যাহতি চাই? মানে কোনটা চাইবেন, পাওয়ারটা চাইবেন নাকি চাইবেন যে এই বৃদ্ধার সাথে যেন আর কোনোদিন দেখা না হয়? বৃদ্ধার চেহারা কেমন ছিল? নর্মাল? জি, আপনার অনেক বলি রেখা কোচকানো। হ্যাঁ, সেটাই খুব ভালো হওয়ার কথা না, মানে ভয়ঙ্করই হওয়ার কথা। সো আপনার কি মনে হয় সেটা অবশ্যই আমাকে জানিয়ে SMS করুন। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORT ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। রিফা আমাদের SMS করেছেন ফরিদপুর থেকে। তিনি এবং তার হাজবেন্ড সঞ্জু তারা শুনছেন লাইট অফ করে এবং অনেক ভয় লাগছে। শুভ আমাদের SMS করেছেন আমাদের দেখতে পাচ্ছি প্রিয়ন্তী, এবং তিনি ভূত এফএমের বিশাল, আচ্ছা ভূত এফএমকে তিনি ভালোবাসেন। আচ্ছা, আমাদেরকে জ্যাকলিন নাটোর টিভি সেন্টার থেকে SMS করেছেন আমাদেরকে ধাওয়ান রাকিব মিরপুর থেকে ফাটাফাটি স্টোরি। অর্চি আমাদেরকে লিখেছেন যে এই স্টোরিটা চরম লেগেছে তার কাছে। আমাদেরকে SMS করেছেন আরমান ধানমন্ডি থেকে, নাইস স্টোরি। MD
ইমন আমাদেরকে লিখেছেন যে কালকে কলেজের প্রথম দিন, আমার জন্য দোয়া করবেন। আমাদেরকে নাজমুল এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি কাকলি, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি অভি এসএমএস করছেন নারায়ণগঞ্জ থেকে। অভিজিৎ আমাদের এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি। আরো অনেকে আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORT স্পেস দিলে করে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দেন 9840 নাম্বারে। আপনি যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@radiofort.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার জানা শেখা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফেসবুকে অনেকে লিখেছেন ভূতাফাম ব্যাস, লিখেছেন ইয়াসিন রহমান, আমাদেরকে দেখতে পাচ্ছি আধো জ্যোৎস্না প্লাবিত রাত, ফেসবুকের নেম এইটা তার। লিখেছেন যে তিনি সিলেট থেকে লিখছেন আমাদের এখানে। AK আজাদ আমাদের এখানে এসএমএস করেছেন এবং তিনি বিশ্বাস হবে কিনা জানি না, এবং আমাদেরকে তিনি বলছেন যে বৃষ্টিতে ভিজে তিনি মানে একটু ক্লিয়ার শোনার জন্য বৃষ্টিতে ভিজে তিনি ভূতাফাম শুনছেন এবং শুরুই করেছেন লেখাটা এভাবে, বিশ্বাস হবে কিনা জানি না, এবং তিনি এখন বৃষ্টিতে ভিজছেন এবং ভূতাফাম শুনছেন। এটা ফেসবুকে আছে, সুতরাং একেবারেই ভাববেন না যে আমি আপনাদেরকে বানিয়ে কোনো কিছু পড়ছি। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে কামরুল হাসান রেজা লিখেছেন ভালোই লাগছে। আমাদের এখানে MD সবুজ লিখেছেন ভয় পাচ্ছি না, কারণ আমার মনটা আজকে অনেক খারাপ। ভাই, মন খারাপ বলে ভয় পাবেন এটা একটা কথা হলো? মন খারাপ হলে আরো বেশি বেশি করে ভয় পেতে হবে, যাতে আপনার মনের খারাপের ব্যাপারটা ভয়ে গিয়ে থাকে এবং তারপরে আপনি এনজয় করতে শুরু করবেন। আপনি মন খারাপ থেকে একদম পুরোপুরি ভয়ে মনোনিবেশ করুন। ডোন্ট স্টপ দ্য ফুর্তি, ওকে? আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমাদের এখানে অনেকেই আমাদের ফুর্তির যে পেজটা রয়েছে সেখানে লিখেছেন যে অনেক জোস, লিখেছেন নিবিজ। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো কমেন্ট আসলে ভূতাফাম অনেকে লাইক করেন, সে করে বলছেন ম্যাক্সিমাম কমেন্ট এরকম টাইপের। MD জাহিদ খান আমাদের এখানে কমেন্ট করেছেন, বেস্ট তাস্কিন কমেন্ট করেছেন আমাদের এখানে ফারহানা রতন, এছাড়াও আমাদের অর্ণব হাকিম, সেতু বিশ্বাস, জয় আহমেদ, মামুন হাসান নয়েফ সহ আরো অনেকে আমাদের এখানে লিখছেন। আপনি যদি আসতে চান আমাদের এই ফেসবুক পেজগুলোতে চলে যান www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell, এই দুটা অ্যাড্রেসে। আমরা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Night comes alive with Gramophone. নমস্কার রাসেল ভাই, আমি শুভ বলছি কলকাতা থেকে। প্রথমেই আপনাকে জানাই অনেক ধন্যবাদ, কারণ আপনার এই শো শোনার জন্য আমি পুরো ভক্ত বলতে পারেন। তো আমি আমার ঘটনায় চলে আসছি। এটা তখন 2011 শেষের দিকে কি 2012 ওই ফেব্রুয়ারি মাস সামথিং কিছু একটা হবে। তো তখন আমি প্রথম 2012 ফেব্রুয়ারির দিকে প্রথম আমি আপনাদের এই ভূতের সন্ধান পাই কোনো একটা ভাবে। তো আমি প্রথমে পুরো ভক্ত হয়ে যাই, সারা দিন রাত্রি শুনছি, ডাউনলোড করে শুনছি, আপনাদের অ্যাপ নামিয়ে শুনছি, ওরকম অনেকভাবে শুনছি। তো আমার যে রুমমেট ছিল, কলকাতায় আমি মেস ভাড়া করে থাকি, তো আমি আমার রুমমেটকে প্রথম দিন বলছি, ভাই দেখ আমি একটা নতুন একটা এরকম বাংলাদেশের একটা FM চ্যানেলের সন্ধান পেয়েছি, এখানে সব রিয়েলিস্টিক ভূতের গল্পগুলো বলা হয়, খুব সুন্দর, তুই শুনলে পাগল হয়ে যাবি, তুই শোন, হ্যাপি মজা লাগবে। তো বলছে যে তোর আগে থেকে আমি এটা শুনছি। তো তখন মানে শুনছি এরকম ভাবে, তো তখন হালকা হালকা জাস্ট গরমটা পড়েছে কি পড়বে ভাবে এরকম। তো রাতের বেলা আমি আমার ঘরের মধ্যে একা বসে আছি, অন্ধকার ঘর করে ভূতের গানটা শুনছি। পাশে আমার বিছানাটা আমার এরকম যে মোটা 3 থেকে 4টে গদি নিচে পাতা আছে। আমি খাট ইউজ করি না, যেহেতু মেসে থেকে আমি খাট ইউজ করি না, একটা জায়গা থেকে আরেক জায়গায় শিফটিং এর প্রবলেম হয়, এই কারণে আমি কোনো খাট ইউজ করি না। তো আমি নিচের মধ্যে এরকম গদি পাতা, আমি ওরকম নিচে শুয়ে ভূতের গান শুনছি, লাইট অফ, রাতের বেলা তখন কটা 1টা বাজবে। তো আর আমার বেডের ওপরেই হচ্ছে জানলাটা। তো আমি ওরকম শুনতে শুনতে ঘুমিয়ে গেছি, কখন ঘুমিয়ে গেছি জানি না, ঘুমিয়ে হয়তো আমি ভূতের গানটা অফ করে দিয়েছি কোনো সময় ঘুম ভাঙাতে। তো অফ করে দিয়েছি, তো ঘুমোচ্ছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমাকে মানে একটা দাদা আছে, দাদা সকালবেলা করে মাঝে মধ্যে আমাকে ডাকতে আসে, ঘুরতে বেরোই, চা খেতে বেরোই, হঠাৎ করে আমাকে ডাকছে, শুভ, এই শুভ ওঠ ওঠ, যাবি না, চল বেরো, ওঠ।
এরকম ভাবে বলছে আমাকে এবং জানলা দিয়ে হাত বার করে আমাকে ডাকছে। তো আমি ঘুমের মধ্যেই ভাবছি যে এই দাদাটা যদি এখন এসে আমাকে এরকম ভাবে ডাকে, এখন তো সকাল হয়নি, আর তারপরে আমি এটাও ভাবছি ঘুমের মধ্যে যে কি ব্যাপার, মোলা যত এতটাও লম্বা নয় যে জানলা দিয়ে এতটা দেখা যাবে, আর আমি যাকে দেখছিলাম ঘুমের মধ্যে সে হচ্ছে অনেকটাই লম্বা, মানে দেখে পাচ্ছি অনেকটাই লম্বা। আমি তার ফেস খুব ভালো করে দেখতে পাইনি, যেহেতু কালো এরকম একটা ফেস এরকম মনে হচ্ছে, মনে হচ্ছে পুরোটাই কালো এরকম মনে হচ্ছে। তো হঠাৎ করে আমি এরকম ভাবতে ভাবতে হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুমটা যে ভেঙে গেছে, আমি তো যেরকম ভাবে আমি স্বপ্নে দেখছিলাম ওরকম ভাবে দেখছি একজন জানলা দিয়ে হাত বার করে আমাকে ডাকছে, এই শুভ ওঠ, যাবি না, চল চল ওঠ। এবার যেই ওই জিনিসটা আমার ঘুম ভাঙার পর দেখেছি, সাথে সাথে আমার ভয় ধরে গেছে। আর আমি এটাও শুনেছি এরকম যে ঘুমের মধ্যে কেউ যদি ডাকে উত্তর দিতে নেই, যদি উত্তর দেওয়া হয় তাহলে আমি তার বসে চলে যাবো, এই কারণে আমি কোনো উত্তর দিচ্ছি না। এবার আমি জানলার দিকে মুখ করে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমি ভাবছি যে আমি উল্টো দিক মানে একেবারে 1 2 3 এরকম ভাবে বলবো, একেবারে রিটার্ন উল্টো পাশের মধ্যে একেবারে ঘুরে পাশের ঘরে যে আমার বন্ধুর কথা বলেছিলাম প্রথমে, ওই পাশের ঘরে থাকতো, তো আমি তার ঘরে দৌড়ে চলে যাব। আমার ঘরে আমি একা, পাশের আমার রুমমেটের ঘরে চলে যাব। এবার আমি যেরকম ভেবেছি ঠিক সেরকম ভাবে মনে মনে বলছি 1 2 3, ঘুরতে যাচ্ছি, ঘুরতে আর পারছি না, আমি কোনোভাবেই নড়তে পারছি না, কিন্তু আমার চোখ ফোক খোলা, আমি পরিষ্কার সবকিছু দেখতে পাচ্ছি, হেন তেন এরকম ভাবে সবকিছু দেখতে পাচ্ছি। ওপরে ফ্যান চলছে, এবার ফ্যানের হাওয়ায় বা গামছা ঝোলানো ছিল দড়িতে, গামছাটা পড়ে গেল, আমি সেটাও লক্ষ্য করেছি। এবার কিন্তু আমি কোনোভাবেই নড়তে পারছি না। তখন হঠাৎ করে আমি হনুমান চালিসা পড়া স্টার্ট করেছি। হনুমান চালিসা যে পড়া স্টার্ট করেছি, মানে ওরকম ভয়ের মধ্যে পড়তে 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 হঠাৎ করে আমি যেরকম ভাবে ভেবেছিলাম ঠিক ঘুরে উল্টো পাশে আমার রুমমেটের ঘরে দৌড় মারে চলে যাবো, আমি ঠিক সেরকম ভাবেই আমার রুমমেটের ঘরে চলে গেছি। এবার চলে গিয়ে দেখছি আমার রুমমেটটা ঘুমোচ্ছে। আমি ভাবলাম ডাকবো না, একটু বসি তারপরে ডাকছি ভেবে আমি আমার মানে রুমমেটের ঘরে বসলাম। বসার পরে ভাবলাম যে ডাকবো, থাক না ডেকে আমি একটু আবার আমার রুমটার মধ্যে হালকা করে ঢুকিও নি, জাস্ট মাথা বার করে আমি জানালার দিকে দেখলাম, দেখলাম যে কেউ নেই। কিছুক্ষণ দেখার পরে যখন দেখেছি কেউ নেই, দৌড়ে আমি গিয়ে আমার ঘরের লাইটটা জ্বালালাম। এবার লাইটটা যেই জ্বালিয়েছি, জানার পরে চারিদিক দেখছি হেন তেন, তখন হঠাৎ করে আমার কেন জানি না মনে হলো যে পুরোপুরি স্বপ্ন দেখেছি, স্বপ্নের মধ্যে ভয় পেয়েছি, পুরোপুরি আমার এই কথাটা মনে পড়লো। তো এই কথা ভেবে হালকা ভয় মনের মধ্যে কাজ করছে। তো আমি গিয়ে ভাবলাম যে না, ঘুমিয়ে যাই, লাইটটা অফ করে জানলাটা বন্ধ করে দিই। এবার আমি গিয়ে জানলাটা বাইরে হাত বার করে জানলাটা বন্ধ করলাম। আবার এটাও মনের মধ্যে ভয় ভয় কাজ করছে যে জানলাটা বন্ধ করার জন্য বাইরে হাত বাড়াবো, কেউ যদি হাত ধরে, যেহেতু হালকা ভয় পাচ্ছি। তো গিয়ে আমি জানলাটা বন্ধ করলাম। বন্ধ করার পরে আমি নিজের মনে মনে হাসছি যে ফালতু ভয় পেয়ে গেলাম, স্বপ্ন কিরকম স্বপ্ন দেখলাম, যে স্বপ্নের ভেতরে স্বপ্ন, এইসব কথা ভেবে আমি হাসছি। ভাবতে ভাবতে আমি ভাবলাম যে লাইটটা অফ করে শুই। এবার যেই আমি লাইটটা অফ করতে গেছি, দেখছি নিচের মধ্যে ওই গামছাটা আমার পড়ে আছে, যেটা আমি স্বপ্নের মধ্যে যখন আমি ঘুরতে পারছিলাম না দেখেছিলাম যে হাওয়ার মধ্যে সে গামছাটা পড়ে গেল, তখন আমি বুঝতে পারলাম যে এগুলো একটাও স্বপ্ন ছিল না। যদি স্বপ্ন হতো তাহলে আমি বুঝতে পারতাম না যে আমার গামছাটা পড়েছে, যেটা দেখেছিলাম ঠিক তখনই ওটা দেখলাম গামছাটা পড়ে আছে। এটাই হলো আমার ঘটনা রাসেল ভাই। এবং তারপর থেকে আমি এখন প্রচন্ড ভীতু, রাতে ঘরে একা থাকতে পারি না, লাইট অফ করে ঘুমোই না, লাইট জ্বেলে শুই। মানে ওই একটা ঘটনা আমাকে এখন লাইফে অনেকটাই ভীতু করে দিয়েছে, এবং এটার প্রতি মানে এই আত্মা বলুন, ভূত বলুন, জিন বলুন, এইসবের প্রতি আমার বিশ্বাসটা অনেক গাঢ় করে দিয়েছে। নমস্কার রাসেল ভাই। Book FM. The night comes alive with Grameenphone. ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:01। শুনছেন সব সময় রেডিও ফুর্তি 88.0 FM। আমি রাস্তা আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা এই মুহূর্তে আরো একজন আমার সাথে জয়েন করেছেন। কোনো কথা না বলে চলুন আমরা তার কাছে চলে যাই এবং তার ঘটনা শুনি, তারপরে ফিরে আসবো আবার আপনাদের SMS নিয়ে। তবে এর মধ্যে দেখতে পাচ্ছি যে অনেকেই লিখছেন যে সেকেন্ড স্টোরিটা খুব ইন্টারেস্টিং ছিল। আমাদেরকে ছাড়াও রবির উত্তর থেকে লিখেছেন অডিও ক্লিপটা শুনে তিনি ভীষণ ভয় পেয়েছেন। এছাড়াও আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে অনেকেই শুনছেন এই মুহূর্তে। আমি একটা প্রশ্ন করেছিলাম যে একটা বৃদ্ধ মহিলা যিনি আপনাকে হয়তো কিছু ক্ষমতা বা সুপার ন্যাচারাল পাওয়ার দিয়ে দিতে পারেন, আপনি সেই পাওয়ারটা নেবেন নাকি আপনি চাইবেন যে সেই উদ্ভট বা সেই বিভৎস চেহারার কোন একটা বৃদ্ধা মহিলার সাথে আপনার দেখা না হোক? কি চান আপনি সেটা আমাকে একটু অবশ্যই জানাবেন, আমরা সেটা শেয়ার করতে পারি। আপনার নামটা আবার একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা।
হ্যালো লিসনার্স, আমি ফারহান। ফারহান, ওয়েলকাম ব্যাক। আমরা আপনার ঘটনায় যাই। এই ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কতদিন আগের? আমার এই ঘটনাটা আমাকে শেয়ার করেছে মানে আমার ফেসবুকে এক ফ্রেন্ড, ওর নাম হচ্ছে দেবাশিস, এবং এই ঘটনাটা উত্তরের একটা অ্যাপার্টমেন্টের ঘটনা। ওকে, তো আমি ঘটনায় চলে যাই। তো উত্তরের সেই অ্যাপার্টমেন্টটার 5th ফ্লোরে আমার যে ফেসবুক ফ্রেন্ড দেবাশিস, ওর বড় ভাই ওর ফ্যামিলি নিয়ে থাকতো। আর ওই ফ্লোরটার 6th ফ্লোর যেটা, সেখানে থাকতো একটা খ্রিস্টান ফ্যামিলি। আচ্ছা। তো খ্রিস্টান ফ্যামিলি যেটা হয় যে ওনাদের যে ভাড়ার যে মেয়াদ সেটা শেষ হয়ে যায়, এবং যার কারণে তাদের উপরের 6th ফ্লোরটা খালি করতে হয়। এবং 5th ফ্লোর এবং 6th ফ্লোরের যে মালিক সে ছিল দেশের বাইরে। তো অ্যাপার্টমেন্টের যে ম্যানেজার ছিল সেই সবকিছু দেখাশোনা করতেন। আচ্ছা। তো 6th ফ্লোরটা যখন মানে ওই খ্রিস্টান ফ্যামিলি চলে যায় তখন সেটাকে রিনোভেট করার প্রয়োজন পড়ে। যখন রিনোভেট করতে হবে তখন যেটা দেখা যায় যে ওই রুমের বিভিন্ন জায়গায় ওই ট্রায়াঙ্গেলের বিভিন্ন শেপের অনেক ধরনের নকশা দেখা যায় বাসার ভিতরে। এর মানে যে খ্রিস্টান ফ্যামিলির আগে ছিল তারা হয়তো এরকম কিছু ভিতরে মানে কোনো কুফরি কালাম বা এরকম কিছু একটা ব্ল্যাক ম্যাজিকের সাথে জড়িত ছিল, এরকম কিছু হতে পারে। তো আরো যেটা হলো যে ওই বাসার যে ভেন্টিলেটর ছিল, ভেন্টিলেটর ভিতর থেকে অনেক ধরনের তাবিজ পাওয়া যায়। এবং পরে বাসার ম্যানেজার যখন তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, তাদের ফোন নাম্বার, তাদের ঠিকানায়, তাদের কোনো হাদিসই পাওয়া যায় না যে মানে তারা আসলে যে ঠিকানাটা দিয়েছিল ওই ঠিকানায় এরকম মানে কেউ থাকতোই না আসলে। অথচ তারা কিন্তু এই ফ্লোরে প্রায় 1 বছর স্টে করেছিল। তো তারপর সেই ফ্লোরটাকে ভালো মতো রিনোভেট করা হয় এবং সেটাকে আবার পুনরায় ভাড়ার জন্য প্রায় 2 থেকে 3 মাস খালি রাখা হয়। ওকে। তো ইন দ্য মিন টাইম যেটা হয় যে দেবাশিসের যে বড় ভাই সে 6th ফ্লোরে থাকতেন তার ওয়াইফ এবং তার 1.5 বছরের ছোট ছেলেকে নিয়ে। তো তার যে অভ্যাস ছিল, অনেক সময় যেটা দেখা যেত যে রাত্রে ঘুম না আসলে সে বারান্দায় বসে থাকতো এবং বসে সিগারেট খেত। তো এক রাতে সেরকমই বারান্দায় বসে সিগারেট খাচ্ছিল এবং হঠাৎ করে একটা সময় সে মানে তন্দ্রায় ঘুমিয়ে যায় আর কি, তন্দ্রাচ্ছন্ন হয়ে যায়। এবং সেই পর্যায়ে হঠাৎ করে মনে হলো যে বারান্দার গেটে কেউ একজন নক করলো, এবং সাথে সাথে তার ঘাড়ে একটা ঠান্ডা হাতের স্পর্শ। আচ্ছা। এবং সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেল, এবং ঘুম ভাঙার পরে সে পেছনে ফিরে দেখলো যে পেছনে কেউ নেই, এবং সে তখন ভাবলো হয়তোবা তার ওয়াইফ তাকে ডাকতে এসেছিল। এবং সে সাথে সাথে তার বেডরুমে চলে গেল এবং গিয়ে দেখলো যে বেডরুম একদম খালি, কেউ নেই। তখন তার মনে হলো আজকে তার ওয়াইফ আর তার ছেলে মানে বাসায় ছিল না, তার অন্য বাসায় ছিল। তার এটা হঠাৎ করে তখন মনে আসলো। তখন সে চিন্তা করলো হয়তোবা সে এটা হ্যালুসিনেট করেছিল, যে এরকম কিছু একটা নক করার শব্দটা, তারপরে পিছনে যে কেউ একজন টাচ করছে তাকে, এই শব্দগুলো হয়তোবা সে মনে হ্যালুসিনেশন করছে, এটা সে ভাবছে, কেননা সে সারাদিন অফিসে বিজি থাকে। তো সে এটা ভেবে মানে ঘুমানোর চেষ্টা করলো, এবং একটা পর্যায়ে রাত্রে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল একটা ভয়ানক স্বপ্ন দেখে। এবং স্বপ্নটা ছিল এইরকম যে সে তার রুমে ঘুমানো, এবং তার রুমের দুপাশে ছিল, বেডের দুপাশে ছিল 2টা জানলা, এবং সোজাসুজি ছিল একটা বারান্দা। তো সেই বারান্দার গ্রিল এবং যে জানালার যে গ্রিলগুলো ছিল, সে স্বপ্নে দেখলো যে সেই গ্রিলটা ধরে একটা ছোট বেটে টাইপের একটা মানুষ যদি উপর থেকে পড়ে গেলে যেভাবে ঝুলে থাকবে গ্রিলটাকে ধরে, ঠিক সেভাবে ঝোলা অবস্থায়, এবং ওটা শেপটা হবে কোন একটা বামনের মতো, এবং সম্পূর্ণ কালো কুচকুচে এবড়ো থেবড়ো চুল, এবং মনে হচ্ছে যে ওই জিনিসটা তার দিকে একদম চেয়ে আছে। শুধু একটা না, 3টা জায়গায় 3টা, এরকম 3জন তার দিকে তাকায় আছে, এরকম মনে হচ্ছিল তার। এবং সে যখনই রাত্রে ঘুমাতে গেল প্রত্যেকবার একই স্বপ্ন দেখলো এবং একই ভাবে ঘুম থেকে ভেঙে গেল, এবং সে রাতে আর ঘুমাতে পারেনি। পরদিন যখন তার ওয়াইফ তার বাসায় আসে, সে তার ওয়াইফের সাথে এই ঘটনাগুলো শেয়ার করেনি আসলে, কেননা সে সারাদিন বাসায় একা থেকে ভয় পাবে। সে যেটা করলো যে এর পরে কয়েকদিন পরেই তার ওয়াইফ তাকে বলল যে আমি একদিন বাসায় ছিলাম, তো দুপুরের দিকে যখন আমি গোসল করতে যাই, রুমের বাহির থেকে হঠাৎ করে মনে হচ্ছে কেউ যেন নক করতেছে, মানে বাথরুমের গেটের বাইরে থেকে। অথচ বাসায় কিন্তু কেউই থাকতো না, শুধু 1.5 বছরের ছোট শিশু থাকতো। তো এইরকম এই ঘটনাগুলো যখন সে তার হাজবেন্ডের সাথে শেয়ার করলো, তার হাজবেন্ড তো বললো যে তুমি হয়তো বা হ্যালুসিনেট করছো, এরকম কিছু নাই আসলে। অথচ সে এটা তাকে শেয়ার করেনি যে তার নিজের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল, এটা তার ওয়াইফের সাথে তখনও শেয়ার করেনি, কেননা ভয় পেতে পারে। তো সে নিজে নিজে চিন্তা করলো এগুলো আসলে কি, কেননা তার এই ভূত এই বিষয়গুলোতে কোনো প্রকার ট্রাস্ট ছিল না। প্রায় কয়েকদিন এভাবেই কেটে গেল, এবং হঠাৎ করে নতুন কিছুর উৎপাত শুরু হলো, এবং সেটা হচ্ছে 6th ফ্লোর, যেটা একদম সম্পূর্ণ খালি ছিল। সেইখানে হঠাৎ করে যেটা হয় যে হিল পরে যদি কেউ হাঁটে যেরকম সাউন্ড হবে, সেরকম সাউন্ড রাতের বেলা শোনা যেত। আবার মনে হতো যে কেউ পাটায় কিছু বাড়তেছে, এরকম কিছু
এরকম কিছু সাউন্ড তারা শুনতে পেত। আবার মাঝে মাঝে মনে হতো যে ফ্লোরের ভিতরে বড় বড় বালতি দিয়ে কেউ পানি ঢালতেছে, এরকম কিছু সাউন্ড তাদের আসতো। ইভেন চারতলায় যারা থাকতো তারা অনেকে এরকম সাউন্ড পেত। তো এই সবকিছু ম্যানেজারকে জানানো হয়। তো ম্যানেজার যেটা পরে করে যে 6 ফ্লোরটাকে একটা হুজুর ডেকে মিলাদ পড়ানো হয়, মানে ঘরটাকে বন্ধ করে দেওয়া হয়। এরপর আর এরকম কোনো সাউন্ড তারা পায়নি। কিন্তু বেশ কয়েকদিন পরে তার ওয়াইফ, সে এবং তার ছোট যে ছেলে ছিল 1.5 বছরে, তারা একসাথে ঘুমাচ্ছিল এবং হঠাৎ করে তাদের যে খাটটা ভাইব্রেট করতেছিল এবং এই ভাইব্রেশনে হঠাৎ করে তার ওয়াইফের ঘুম ভেঙে যায়। এবং ঘুম ভাঙার পরে সে লাইট অন করে দেখে যে না, সব ঠিক আছে, এরকম কিছু নেই। সে ফার্স্টে মনে করছিল ভূমিকম্প বা এরকম কিছু একটা হবে। সে আবার লাইট অফ করে আবার ঘুমাতে গেল, আবার একই ঘটনা। তখন সে আর নিজে উঠলো না, সে তার হাজবেন্ডকে উঠতে বললো। তার হাজবেন্ড উঠে লাইট অন করে দেখলো যে সব ঠিক আছে, এবং সেই মুহূর্তে রুমের ইলেকট্রিসিটি সম্পূর্ণ চলে গেল। এবং হঠাৎ করে পাশের যে রুম, ড্রয়িং রুম, সেই রুম থেকে একটা বিকট শব্দ আসা শুরু করলো। শব্দটা হচ্ছে এইরকম যে ওই পাশের রুমটাতে ছিল স্টিলের আলমারি। স্টিলের আলমারিটাকে যদি কেউ ধরে টানাটানি করে যেরকম সাউন্ড হবে, সেরকম একটা সাউন্ড তারা পাচ্ছিল। এবং এই সাউন্ডটা শোনার পরে তারা বেশ ভয় পেয়ে গিয়েছিল, কারণ আশেপাশের রুমে কেউ থাকে না, তারা 3 জনই পরিবারের সদস্য। তখন হাজবেন্ড যেটা বললো যে আমি টর্চ লাইট নিয়ে দেখে আসি পাশের রুমে যে কি হচ্ছে আসলে, তুমি বাবুর পাশে থাকো। সে যেটা হলো যে ওই টর্চ লাইটটা নিয়ে পাশের রুমটাতে গেল। পাশের রুমটাতে যখন সে গেটটা খুলবে, তখন মনে হচ্ছিল যে ভেতরে কাচের কোনো কিছু সে কেউ ভাঙতেছে, আর ওই স্টিলের আলমারিটাকে বারবার নড়াচ্ছে, এরকম একটা সাউন্ড। সে আস্তে করে গেটটা খুললো এবং ভেতরে দেখলো যে সম্পূর্ণ অন্ধকার, ইলেকট্রিসিটি নেই। টর্চের আলোতে সে দেখলো যে আলমারিটা একদম যে জায়গায় ছিল সেই জায়গায় 1 ইঞ্চি ওটা নড়েনি। আর ঘরের প্রত্যেকটা জিনিস সব ঠিক আছে, কিন্তু ওই আলমারিটার পাশের দেয়ালে তার মৃত বাবা মার যে ছবিগুলো ছিল, ওই ওরা তো মানে মালা দিয়ে রাখে ছবিগুলো, ঠিক আছে, ওই ছবিগুলোর যে কাচের ফ্রেমে বাঁধানো ছিল, ওগুলোকে দুমড়ে মুছে কে জানি ফেলে রাখছে মাটিতে। তো এইটা দেখে সে ভয় পেয়ে গেছে, এটা তো কোনো চোরের কাজ হবে না, তো এটা হয়তো বা কোনো খারাপ কিছু হয়তো বা আসছিল। আর আলমারিটা একদম ওই জায়গাটা দিয়ে আছে যেটা আগে ছিল যেখানে। তো তখন একটু সে ভয় পেয়ে গেল। তখন সে চিন্তা করে যে না, সে রুমে থাকবে না, বের হয়ে যাবে। সে যখন বের হতে যাবে, ওই টর্চ লাইটের আলোতে একটা অদ্ভুত জিনিস তার চোখে পড়লো। সেটা হচ্ছে যে তাদের ড্রয়িং রুমের টোটাল ছিল 4টা উইন্ডো, ডান পাশে বাম পাশে টোটাল 4টা উইন্ডো ছিল। এবং উইন্ডো গুলা, সে যে একটা স্বপ্ন দেখছিল, আমি যেটা বললাম একটু আগে, সেই স্বপ্নটা দেখার পরে সে তার বাসার প্রত্যেকটা উইন্ডো পর্দা দিয়ে মানে ঢেকে রাখতো, কখনো খোলা রাখতো না। আমি যে একটু আগে স্বপ্ন দেখার কথাটা বললাম, তো সে দেখলো যে অন্ধকারের ভিতরে ওই উইন্ডোর পাশে যে পর্দাটা, সেই পর্দাটার নিচে 2টা পা দেখা যায়, এবং পা গুলো হচ্ছে অনেক পর্দার নিচে, হ্যাঁ, মনে হচ্ছে পর্দার আড়ালে কেউ লুকানো, এরকম 2টা পা। এবং পাশে যে উইন্ডোটা, ওইটার নিচে একইভাবে 2টা পা। ও মাই গড। ইভেন আরো যে 2টা ওগুলার নিচে 2টা করে পা, মানে টোটাল 4টা কিছু মানে ওই পর্দার ভিতরে লুকানো। জাস্ট ইমাজিন যে আপনি আপনার ঘরে আছেন এবং আপনি হঠাৎ করে আপনার পর্দার দিকে তাকালেন এবং দেখতে পেলেন যে সেখানে পা। এবং পাগুলো ছিল সম্পূর্ণ কালো এবং অনেক মানে অস্বাভাবিক মোটা। আচ্ছা। তো এটা দেখার পরে সে টর্চ লাইট ফেলে এক দৌড়ে সেই রুম থেকে বের হয়ে গেল এবং সাথে সাথে তার বেডরুমে গেল। বেডরুমের গেট লক করে তার ওয়াইফকে আর কিছু বললো না এই ঘটনার কথা। সে চিন্তা করলো যে বাসার কিছু হয়তো বা কোনো খারাপ কিছু উপদ্রব হয়েছে। সে যেটা করলো যে পরদিন পুরো বাসায় পুজো দিল এবং একটা পণ্ডিত থেকে পুরা ফ্লোরটাকে পিউরিফিকেশনের একটা ব্যবস্থা করলো। এবং সে তার মনে একটা অ্যাসুরেন্স দিল যে না, আমি এখন পিউরিফাইড করে ফেলছি আমার পুরো বাসাটাকে, আর কোনো প্রবলেম হবে না আশা করি। তো এইভাবে কয়েকদিন ভালো মতো কেটে গেল। ঠিক কয়েকদিন পরে আবার একই ঘটনা। সেটা হচ্ছে মনে হচ্ছে একদিন গভীর রাতে, এক রাতে হঠাৎ করে মনে হলো যে তার রুমের ভিতরে একজন গঙ্গিয়ে গঙ্গিয়ে কান্না করতেছে এবং এই কান্নার শব্দে এগুলো চলতেই আছে, এগুলো চলতেই আছে, জিনিসপত্র ব্রেকে এই জিনিসটা একটু পরপর হচ্ছে আর কি। তো এই কান্নার শব্দটা ফার্স্টে তার ওয়াইফের কানে আসলো এবং সে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পর স্বাভাবিকভাবে তার যে পাশে যে বাচ্চাটা, সেটাকে হাত দিয়ে দেখার চেষ্টা করলো যে তাদের মাঝখানে যে শোয়া যে শিশুটা, দেখলো যে ওটা নাই ওখানে, ঠিক আছে। তো তখন তো সে ভয় পেয়ে যায়। তখন ভয় পেয়ে যাওয়ার পর সে তখনও সে গঙ্গানি শব্দটা শুনতে পায়। এক সময় তারা লাইট অন করার পর দেখে যে বাচ্চাটা বিছানার একদম শেষ পর্যায়ে, মনে হচ্ছে কেউ তাকে শেষ প্রান্তে, হ্যাঁ, তাকে টেনে কেউ নিয়ে মানে নিচে খাটের নিচ থেকে মানে ফ্লোরের দিকে নিয়ে যাচ্ছে এরকম। এবং তারা যখনই লাইট অন করলো, তাদের মনে হয়েছে নাকি যে ওখানে কোন একটা কালো ছায়ামূর্তির মতো কিছু একটা ভ্যানিশ হয়ে গেছে বাতাসের মধ্যে। এটা তারা দুজনই দেখছে, হাজবেন্ড ওয়াইফ দুজনই দেখছে। এবং এইটা দেখার পরে ওনারা বেশ ভয় পেয়ে যায়। এবং এতদিন যেগুলো ঘটনা ঘটছিল, কিন্তু এরকম তো কারো উপরে অ্যাটাক হয়নি, তাদের যে ছোট শিশুটার উপর অ্যাটাক হচ্ছিল, এই জন্য তাই পরদিন গ্রামের বাড়ি চলে যায়
এবং ওই বাসাটাকে একদম সম্পূর্ণভাবে ছেড়ে দেয়। আচ্ছা। কিন্তু বাসা ছেড়ে দিলে তো হবে না, বাসাটা একদম মানে যে মালিক সে তো আবার পরে ভাড়া দিবে। তো এই জন্য ম্যানেজারকে এই ঘটনাগুলা মানে দেবাশিসের যে বড় ভাই সবকিছু শেয়ার করে, ম্যানেজারের কথাগুলো বিশ্বাস করতে চায় না। আচ্ছা। তো ম্যানেজার পরে যেটা চিন্তা করে যে সে আবার এরকম একটা হুজুরকে ডাকে এবং হুজুরকে সম্পূর্ণ ঘটনাগুলো খুলে বলে যে এরকম কিছু দেখতো এর আগে ভাড়াটিয়া। Right. তখন হুজুর যেটা বলে যে হয়তোবা মানে এটা হইতে পারে অ্যাজাম্পশন যে উপরে যে ফ্যামিলিটা থাকতো ওখানে তো ব্ল্যাক ম্যাজিকের অনেক কিছু পাওয়া গেছিল। আচ্ছা। তো উনি ধারণা করছে যে এরকম হয়তোবা তারা ব্ল্যাক ম্যাজিক কোন জিনকে দিয়ে করাইতো। আচ্ছা। আর জিনদের তো অনেক ধরনের প্রজাতি, প্রায় 45 থেকে 48 প্রজাতির জিন রয়েছে, যারা মানে এক এক রকম মানে এক এক আকৃতি। আমাদের যেমন সবার আকৃতি সেম, ওটার এরকম থাকে না। তো উনি যেটা গেস করলো যে এরকম কিছু জিন আছে যেগুলা মানে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অনেক ধরনের খারাপ কাজ করে থাকে। তো আর এই জিনগুলো যেমন আমরা অনেক সময় বলি না যে জিনদের কিন্তু কাজ করলে মিষ্টি লাগবে, মিষ্টি পছন্দ করে ওরা, কিন্তু এই জিনগুলো পছন্দ করতো মিষ্টি না। এদেরকে দিয়ে কোনো খারাপ কাজ করাতে হলে এদেরকে যেটা গিফট যেটা বলা হয় যে মানে ওটা দিতে হতো যে সদ্য মৃত কোনো মানুষের লাশ অথবা কোনো ছোট জীবন মানে জীবিত কোনো শিশুকে। আচ্ছা। এটা ছিল তাদের রিকোয়ারমেন্ট। এই জন্যই হয়তোবা ওই জিনিসগুলো ওই ছোট বাচ্চাটাকে আকর্ষণ করতো। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ ফারনান আমাদের এরকম একটা চমৎকার ঘটনা বলার জন্য। আমরা চলে যাচ্ছি একটু SMS এ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে SMS করেছেন। আসলে ফার্স্ট টাইম লিসনিং টু ভূত FM, আই এম আ ফরেনার বাট অনেস্টলি দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট শো আই হ্যাভ এভার হার্ড অ্যান্ড লিসনিং অ্যালোন দ্য বিং। তারপরে I didn't get the rest part of your message, but welcome to Bhoot FM Ashley, and thanks for being with us. And I hope you will join me every Friday. And আমি দেখতে পাচ্ছি যে রাকেশ আমাদের SMS করেছেন ঢাকা বংশাল থেকে, এবং তিনি বলেছেন যে রাসেল ভাই আজকে কি কোনো মর্গের স্টোরি আছে? মর্গের স্টোরি আপনারা পাঠান না কেন? পাঠালেই তো হয়ে যায়। আমাদেরকে দেখতে পাচ্ছি যে মিরপুর থেকে লিখেছেন যে আপনাদের ভূত এফএম অনলি ওয়ান শো, যেটা আমার আচ্ছা, যেটা আমার বিনোদনহীন হাজবেন্ডকে 12টা থেকে 2টা পর্যন্ত জীবন্ত করে দেয়। থ্যাংক ইউ ভূত এফএম, ইউ আর মোস্ট ওয়েলকাম। এবং আশা করছি যে আপনারা গোটা পরিবারের মানুষকে ইন্সপায়ার করবেন আমাদেরকে শোনার জন্য। গোটা পরিবারের যাদের যাদের জীবনে দেখবেন যে বিনোদন নেই, ফুর্তি নেই, তাদেরকে আপনারা দয়া করে এই খবর পৌঁছায় দিবেন যে যদি বিনোদন চান তাহলে আমাদের সাথে থাকুন। আমাদেরকে আফরিন SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি একটু আগে আমরা বলছিলাম যে একটু আগে যে বুড়ির ঘটনা শুনলাম, সেই বুড়িটাকে আপনারা যদি কেউ কোন এরকম একটা বুড়ি পান যে আপনাকে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার দিবে, তাহলে আপনি কি সেই বুড়িটাকে রেগুলার দেখতে চান এবং তার কাছ থেকে সুপার ন্যাচারাল সেই পাওয়ারটা নিতে চান, নাকি আপনি চান যে না সে আপনার কোনোদিন সামনে না আসুক? তিনি লিখেছেন যে না, আমি চাই না, এটা একটা অভিশাপ জীবনের। হ্যাঁ, সত্যি তাই। এবং আমার মনে হয় যে সবাই আপনার সাথে এগ্রি করবে। আমি এবং সবাই মানে কি বলবো যে আমি তো ডেফিনেটলি না। মাসুম চান নাকি? না, মাসুমও চায় না। আচ্ছা, যাই হোক, আমরা চলে যাবো আরেকটা ঘটনায়। আমাদের পরবর্তী ঘটনায় আমরা চলে যাবো। হাতের সময় কম, এখনো ঘটনা অনেকগুলো রয়েছে। সো SMS আচ্ছা রেডি করতে করতে আমি SMS করি। সুমন আমাদেরকে SMS করেছেন হাসনাবাদ থেকে, আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও অভি SMS করেছেন আমাদেরকে। ফুয়াদ উত্তরা থেকে SMS করেছেন আমাদেরকে। SH আবরার এছাড়াও আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি। অস্তিত্বহীন জীবন মোস্তাক বেলি রোড থেকে আমাদের SMS করেছেন আফরিন এবং তার ওয়াইফ রুম্পা। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদেরকে SMS করছেন। আমাদের ফেসবুকে আপনারা যদি আসতে চান, ফেসবুকের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, www.facebook.com/radio.furti, RADIOFOORTI, রেডিও ফুর্তি একসঙ্গে লিখলেও চলে আসবে। আর আমাদের যে আমার যে পেজটা রয়েছে সেটা হচ্ছে www.facebook.com/bhootfm.russell, স্পেলিংটা হচ্ছে BHOOTFM. তারপরে RUSSELL। ওকে, আমরা চলে যাই আমাদের নেক্সট গেস্টের কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন। অনেকদিন পরে আপনি এসেছেন, আপনিও একজন পুরনো আমাদের অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো। হাই লিসেনার্স, আমি মারুফ শুভ, মিরপুর থেকে এসেছি। জি, এখন আপনাদের সাথে আমি যে স্টোরিটা শেয়ার করব সেটা আমার কাজিন আকবর রাব্বির কাছ থেকে শোনা। এই ঘটনাটা ঘটেছিল তার এক ফ্রেন্ডের সাথে। সে তার নামটা আসলে বলতে চায় না, তাই আমি তার নামটা বললাম না। রাসেল ভাই, সে আসলে এই ভূত জিনিস এটা বেশি একটা বিলিভ করতো না আর এগুলাকে কেয়ারও করতো না। বাট লাস্ট রোজার ঈদে তার এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেল। সে ঈদ করতে গিয়েছিল তার ফ্যামিলিকে নিয়ে তার শ্বশুর বাড়িতে চিটাগং এ।
তারপর সেখানে যাওয়ার পর তার অফিস মানে চালু হয়ে যাবে, এই কারণে সে তার ঢাকায় ব্যাক করতে হতো। এর জন্য ঈদের সেকেন্ড ডেতে সে নিজের গাড়ি মানে ড্রাইভ করে সে ঢাকায় ব্যাক করছিল। সে যখন সীতাকুণ্ড পার হলো তখন রাত প্রায় 12:15 মতো বেজে গিয়েছিল। তারপর সে ফিল করলো যে তার গাড়ির চাকার সাথে কিছু একটা বাড়ি খেয়েছে, মানে মনে হচ্ছে কোনো গাড়ির চাকাটা কিছুর উপর দিয়ে চলে গেছে, এমন কিছু হবে। তারপর সে গাড়িটাকে এক জায়গায় রেখে দেখলো গাড়ির চাকার নিচে, পিছেও দেখলো, কিছুই সে দেখতে পেল না, এবং সে গাড়ির সামনেও কিছু দেখতে পায়নি। তারপর সারা রাস্তায় কোনো ঘটনা ঘটলো না। সে তারপরের দিন তার অফিস করলো, ভোরবেলা সে ঢাকায় পৌঁছালো এবং পরের দিন যথারীতি তার অফিস করে সে রাতের বেলা তার বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমালো। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখছে যে একটা কালো কুচকুচে সাপ তার পায়ের সামনে বসে আছে এবং পুরো পাটাকে পেঁচিয়ে রেখেছে। সে ঘুমের মধ্যেই পাটাকে ঝাড়া দিচ্ছিল। হঠাৎ করে তার পা ঝাড়া দেওয়ার কারণে তার ঘুমটা ভেঙে দেয়। সে ঘুম থেকে উঠে সে ডিম লাইটের আলো দেখে ঠিকই একটা কালো রঙের সাপ তার পায়ের মধ্যে পেঁচিয়ে বসে আছে। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে পাটা ঝাড়া দেওয়ার সাথে সাথে সাপটা নিচে পড়ে যায়। এবং সে সাথে সাথে মানে রুমে লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালানোর পরে সে কিছুই দেখতে পেল না রুমের ভিতরে, আর রুমে এসি চলছিল, এই কারণে পুরো ঘরের সবকিছুই বন্ধ ছিল। পুরো ঘরের থেকে মানে সাপটা কোনো জায়গায় বের হওয়ার কোনো চান্সই ছিল না। তারপরে সে সারা ঘরের মধ্যে খুঁজলো, সাপটাকে পেল না। সারা রাত তার ঘুম আসলো না, লাইট অন করে সে বসেছিল এবং সে এটা চিন্তা করছিল তার সাথে কি ঘটলো এটা। পরের দিন সে সেম ভাবে অফিস করে রাতের বেলা ঘুমাচ্ছে। এরপরে তার সাথে শুরু হলো আরো ভয়ানক কিছু জিনিস। সে এবারে ঘুমে স্বপ্ন দেখলো যে কিছু বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কেউ মারা গেছে, এবং ওই বৃদ্ধ লোকগুলো কাঁদছিল, মনে হচ্ছে একটা মাতম চলছে কোনো একটা জায়গায়। এটা দেখে সে অনেক ভয় পেয়ে গেল এবং এইভাবে সে 2-3 দিন সেম একই স্বপ্ন দেখলো। তারপর তার ভয়টা নিজের মধ্যে সে আর না রাখতে পেরে সে তার এক কাজিন হুজুর, সে মানে হাফেজ, তার সাথে সেই বিষয়টা শেয়ার করলো যে এটা এই ধরনের। পুরো ঘটনাটা শোনার পরে উনি বলল যে সীতাকুণ্ড পার হওয়ার পরে তার গাড়িতে যে জিনিসটা সে হলো সেটা আসলে স্বাভাবিক কিছু ছিল না। তারপর তাকে বললো যে সে তাকে একটা তাবিজ দিবে, তারপর এই জিনিসগুলো আসলে সব ঠিক হয়ে যাবে। সেদিন রাতের বেলা সে আবার ঘুমালো। এরপরে তার হলো সব থেকে ভয়ানক একটা ব্যাপার, কান্নার শব্দে তার ঘুমটা ভেঙে গেল রাসেল ভাই। সে দেখলো যে 6-7 জন মুরব্বী লোক দাঁড়িয়ে আছে আর কাঁদছে। এটা দেখার পরে সে অনেক ভয় পেয়ে যায়, একটা চিৎকার করে, তার আর কিছুই মনে থাকে না। পরের দিন সে মানে সকালবেলা সে মানে উঠলো, মানে উঠে সে বুঝলো না যে সে সেন্সলেস হয়ে গেছিল নাকি সে ঘুমিয়ে গেছিল, সে বোঝেনি আর কি। কিন্তু তার ওইটুক তার পুরোপুরি মনে ছিল রাতের ওই ঘটনাটা। এই বিষয়টা আসলে সে কোনোভাবেই ভুলতে পারছিল না, আর এটার ব্যাখ্যা সে খুঁজছিল। এর মধ্যে তার এই ঘটনার 9 দিন পরে সে তার অফিসের কাজে সে শ্রীপুর গিয়েছিল। শ্রীপুর থেকে ব্যাক করার পথে রাসেল ভাই তার গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এবং তার ডান পাটা ফ্র্যাকচার হয়ে যায়, তার একটা ক্ষতি হয়ে যায় আর কি। তার সাথে আমি কথা বলেছি, তার এই ফ্র্যাকচার মানে হয়েছে, সে আমাকে বলেছে। তার এই মানে ঘটনাটা শুনে আমার অনেক ভয় লেগেছে, আশা করি লিসেনারদেরও ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ রাসেল ভাই। মোস্ট ওয়েলকাম। আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব একটা বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। The night. Yes, the night comes alive with Gramin Phone. You're listening to Radio 58.0 FM. আমি রাসেল আছির সাথে। ঘড়িতে সময় রাত 1:26। আর আমার কাছে মনে হয় যে, আচ্ছা বাবু ভাই, আমার একটা জিনিস মনে হচ্ছে হঠাৎ করে, যে আমার কাছে মনে হচ্ছে পৃথিবীটা মনে হয় ইজ মুভিং ফাস্টার দ্যান বিফোর। আমাদের প্রিভিয়াস এপিসোডের কথা চিন্তা করেন, টাইম এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে, এটা মানে অনেক সব ফার্স্ট চলে যাচ্ছে। আপনার একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে যে সবাই মোটামুটি রাজি হন নাই, বৃদ্ধা মহিলা আসলে লিখেছেন বিং স্কেয়ার্ড, মানে তার রেস্ট যে পার্ট, মানে লাস্ট পার্ট এসএমএস, সেটা হচ্ছে যে এরকম যে বিং স্কেয়ার্ড, এন্ড ইয়েস
if an old woman, the lady or man, give me that kind of supernatural power, then I would probably accept it and Wow. use it for helping other মনে হয় এরকম আমি এটা লিখতে চাইছেন, বাট আবারও আসে নাই। Well, that's not a human being, actually. হ্যাঁ, সেটাই। Some মানে entity. সেটাই, I don't want to see the old lady every day, মানে যাই দিক না কেন আমাকে, আমার দরকার নাই, আমার সেটা একেবারেই দরকার নাই। যাই হোক, আমরা নেক্সট ঘটনায় যাব, Sure. এবং তার আগে আমি একটু জানিয়ে দিই, যদি আমাদের SMS করতে চান মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9440 নাম্বার। যদি আমাদের ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আমাদের ফেসবুকে আপনারা চলে আসতে পারেন www.facebook.com/radio.furti এবং www.facebook.com/bhutfm.russell এই অ্যাড্রেসে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। আমাদের সাথে ঘটনা নিয়ে এখন যার ঘটনা শুনবেন তিনি হচ্ছেন বাবু ভাই। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। ওকে রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে নির্ঝরের কাহিনী। হুম। এটা ওদের বাসার কাহিনী। ওর বাবা এই বাড়িটা কেনে আর কি একজনের থেকে, which is located in মোহাম্মদপুর। ওকে, মোহাম্মদপুরে আপনাকে আগেও বলেছি, মোহাম্মদপুরে অনেক বাসা আছে যেগুলো আর কি হন্টেড। অনেকে এখন অবশ্য নতুন নতুন বিল্ডিং হয়, সেগুলো আর কি আপনার মানে ডেমোলিশড হয়ে যাচ্ছে, হরর প্লেস মানে হন্টেড প্লেস গুলা। যাক, নিজেদের বাসা এখনো আছে ইন্ট্যাক্ট। ওটা অনেক আগে করা বাড়ি, এবং বাচ্চারা যখন ওরা মুভ ইন করে ওখানে, ওর চাচার থেকে ওরা পায় বাসাটা, কিনে আর কি ওর বাবা। তো ওই বাসার মধ্যে ওর চাচা বলেই দেয় যে এই বাসায় যে 3 তলা বাসার যে উপরের যে অংশটা, সিঁড়ি ঘরের উপরে যে রুমটা আছে, ওখানে তোমরা যাবা না। তো ওরা যখন ছোট ছিল তখন আসলে ওইটা দিয়ে মাথা ঘামাতো না, ওরা জাস্ট জানতো যে ওখানে যাওয়া যাবে না, নিষিদ্ধ। তো যখন আরেকটু বড় হয় তখন নির্ঝরের অনেক কিউরিয়াসিটি হতো বাসাটা নিয়ে, যে ওই রুমটা নিয়ে কি ব্যাপারটা কি, মানে সিঁড়ি ঘর দিয়ে উঠি, ওঠার পর হাতের বাম দিকে রুমটা দুজনে যেতে দেয় না। হ্যাঁ, নিজেদের বাড়ি যেতে পারি না, ঘটনাটা কি? কিছু মানে সোফা এবং ওই যে কুশন বের করা বাগ স্প্রিং এর অংশ পড়ে থাকতো ওখানে। তো নির্ঝর নাকি যখন 5-এ পড়ে, ক্লাস 5-6 এরকম সময়, তো সে একদিন মানে ছাদে ওঠে এবং ওদের ছাদটা ছিল বেশ মানে স্ট্রেঞ্জ বলতে এরকম যে ছাদে উঠলে দেখা যেত যে বাম পাশে রুমটা, তারপরে ঢুকলেই ছাদ, ডান দিকে গেলে আপনার মানে খোলা জায়গা রাস্তা, আর বামে পুরো জায়গাটাই ছাদটা। বেশ মানে ওখানে ও বলছে ছোটকাল থেকে স্পুকি লাগতো। আচ্ছা, মনে হচ্ছে কিছু একটা ওত পেতে আছে ছাদের মধ্যে, ঘাপটি মেরে আছে, এরকম লাগতো আর কি। এবং ছাদের পেছনের অংশে আপনার গাছ, ওই জায়গাটা আসলে আপনার আগে বলেছি মোহাম্মদপুর পুরো এলাকার মধ্যেই একটা মানে আপনার সোয়ারেজ লাইন টাইপের সব থাকে, তো ওই জায়গাতেই গাছ উঠেছে আর কি। তো গাছটা ছাদের উপরে বেশ খানিকটা এসে পড়ছে আর কি। আচ্ছা, তো ওই জায়গাটা মানে বেশ স্পুকি লাগতো, এবং ও মনে করেন যে ওখানে কেন জানি মনে হচ্ছে কিছু উত পেতে আছে। যাক, ও যখন ক্লাস 5-এ পড়ে তখন একদিন ও কিউরিয়াসিটি, আউট অফ দ্য কিউরিয়াসিটি, ও ছাদে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে ভর দুপুর বেলা আস্তে আস্তে রুমটার দিকে যায়, যে আজকে রুমটা কি আছে দেখবো, মানে আমি দেখবো রুমের মধ্যে ব্যাপারটা কি আসলে। এর আগে অনেকবার জানলা দিয়ে মানে তাকানোর ইচ্ছা করেও সাহস পায়নি, কেন জানি মনে হতো যে ভিতরে কিছু একটা আছে। আমার মনে হয় যে অনেক কিছু সেন্স করা যায়। রাইট। তো ওই দিন তার সাহসটা একটু মানে বেড়ে যায় আর কি, মানে সে আস্তে করে যে জানলা দিয়ে উকি দেয়। তো জানলা উকি দিয়ে দেখে যে অন্ধকার শুয়ে আসছে, এবং দিনের বেলা অন্ধকার থাকতে রুমটা, জাস্ট জানলা দিয়ে হালকা আলো ঢুকতে এরকম আর কি। তো তাকে দেখে একটা বিছানা আছে রুমে, একটা টেবিল আছে, পড়ার টেবিল, তারপর একটা ছোট আলমারির মতো যেটা ওই ছিঁড়ে ভুড়ে গেছে আর কি, যে এক ধরনের আগের আমলে দেখতেন এক ধরনের মানে টেম্পোরারি একটা ইসের মতো থাকতো, একটা কাবার্ডের মতো। ও আচ্ছা, চেইন দিয়ে, হ্যাঁ, ওরকম একটা ছিঁড়ে ভুড়ে যাওয়া একটাই। তারপর জুতার স্ট্যান্ড একটা। এন্ড স্ট্রেঞ্জ থিং হচ্ছে আপনার, ও যখন দেখে যে যেখানে ফ্যান ঝুলানোর কথা, ওই জায়গায় আপনার একটা দড়ি পেঁচানো আছে। আচ্ছা, দড়িটা মানে কাটা, মানে শুধু দড়ির একটা অংশ ঝুলতেছে। আচ্ছা, ফর সাম রিজন ওইটা দেখে ওর ভিতরে বেশ নাড়া দেয়, এবং সে খুব মানে ঘা শিশির করে উঠে, রুমটার মধ্যে অশুভ কোন একটা ফিলিংস সে পায়, এবং সে চলে আসে বাসায় চলে আসে। এসে আপনার কথা বলে বাসায়, মানে অনেকক্ষণ চুপচাপ থাকে নিজের মতো। পরে তার আম্মুকে বলে যে আম্মু ওই রুমটা কি, ওই রুমটায় আমি গেছিলাম। তো তার মা বকা দিয়ে উঠে, কেন গেছো তুমি এখানে, ওকে তোমার ছাদে উঠতে দিব না আর কোনোদিন। তার মানে ওনার মাও কিছু সবাই জানতো, ফ্যামিলির আসলে মানে ফ্যামিলির থেকেই তো বাসাটা ইনহেরিট করা। তো মা বকা দেওয়ার পরে সে খুব মন ক্ষুণ্ণ হয়, কি ব্যাপার এই সেই হ্যান ত্যান, মা কেন বললো। তো তারপর মা, সে যখন আলাদা থেকে একটু পরে তার মা তার কাছে আসে, সে তাকে মাথায় হাত বুলায় বলে, বাবা তুমি উপরে যেও না। কেন?
বলে ওখানে তোমার বড় চাচার ছেলে ওখানে মারা গেছিল ওই রুমটাতে, আচ্ছা গলায় দড়ি দিয়ে মারা গেছিল। আচ্ছা এবং এরপর থেকে আমরা ওই রুমটাতে কেউ চাই না, মানে কেউই যায় না। ওটা তোমার বড় চাচা এই বাসা বিক্রি করে গেছে তোমার বাবার কাছে এই কারণেই, যে মানে সে চায় না যে ওই বাসাটা মানে যাক, তার স্মৃতিতে সে এটাতে মানে হার্ট হয়। তো সে শুনে তার জন্য বেশ একটু মানে আনএক্সপেক্টেড ছিল যে ব্যাপারটা, এবং সে যে ভাইয়ের কথা বলছে তাকে সে কখনো দেখেনি। তো এরপরেও মাকে বলে যে উনি কেমন ছিল দেখি, দেখতে চায়। তো মা বলে না, তোমার দেখার দরকার নেই, তুমি এটা দেখে কি করবে, একজন মানে ছিল বয়স। ওর মধ্যে বলে যে ও যেটা বলছে যে ওর মধ্যে কিউরিয়াসিটি নাকি একটা জন্ম নেয় যে ওই ভাই কেমন ছিল সেটা জানার। সে চিন্তা করে আচ্ছা কেমন ছিল, কি কারণে মারা গেল, সে আরো ডিটেলস কোন উত্তর আর পায় না, যে আগ্রহ আরো বেড়ে যায়। বেড়ে গেছে যে কি কারণে মারা গেল এই সেখানটা। তো যাই হোক, এরকম সময়ের পরিক্রমায় অনেকদিন চলে যায়, ও আর ওখানে আপনার যায়টায় না। প্রায় 2-3 বছর পরে একদিন ও ইসের কাছে শোনে, ওখানে ওদের এক আত্মীয় আসে আর কি বাসায়। তো ওনার সাথে কথা বলে, তো সে বলে যে ও কথা বলে যে তুমি তো বেশ বড় হয়েছো, তোমার যে ভাই ছিল চাচাতো ভাই, ও তো প্রায় তোমার মতোই লম্বা টম্বা এরকমই ছিল। তখন বলে আচ্ছা কি ব্যাপার, মানে চাচাতো ভাই, এই যে আবার নতুন করে কিউরিয়াসিটিটা তার মধ্যে আপনার শুরু হয় আর কি। তো বলে যে হ্যাঁ তোমার একটা কাজিন ছিল, থাকতো তোমাদের এই বাসায় তো ছিল, এই সেই হ্যান ত্যান। তো ওখানে যে ওই মেয়ের সাথে প্রেম করে, মানে ওই যে বলতেছে সে আবার একটু সিলি ছিল আর কি, মানে কথাবার্তা খুব ক্লিয়ারলি বলে দেয় আর কি। হ্যাঁ, তো আমার মেয়ের সাথে প্রেম করে মারা গেল, মেয়েটাও বিষ খেয়ে মরলো, আর তোমার ওই কাজিনও গলায় দড়ি দিয়ে মারা গেল। তো ওর মধ্যে আরো ঘটনায় বলে কি কাজিন কিভাবে মারা গেছে, বলছে যে ওখানে এরকম ও তো প্রেম করতো তোমার কাজিন অমুকের সাথে এখানে। তো ওই মেয়ের সাথে তারপর যখন জানাজানি হয়েছে, মেয়ের বাবা খুব পিটাইছে, বেঁধে রাখছে এসে, তো মেয়েটা রাত্রেবেলা বিষ খেয়ে মারা গেছে আর কি। আর তোমার কাজিন যে ছিল চাচাতো ভাই, সেও তোমার এগুলা শোনার পরে গলায় দড়ি নিছে। আচ্ছা, তো যাক, ঘটনাটা শুনে তার মধ্যে না বিভিন্ন রকমের চিন্তা ভাবনা আসে আর কি, এটা নিয়ে ঘটনা নিয়ে। সে আবার ওই উপরে যাওয়া শুরু করে দিয়ে, এবং এবার সে কি করে আপনার ওই ম্যানেজ করে আপনার ওই তালা খোলার জন্য বিভিন্ন রকম দিয়ে কোচায় মোচায় সে তালাটা খুলে ফেলে এখান থেকে। আচ্ছা, তালা খুলে সে ওই রুমে ঢুকে। তো ও বলছে যে বাবু ভাই, জিনিসটা অনেকে বলে যে আপনার কোনো একটা মানে জায়গায় ঢুকলে একটা স্রোত নেমে যায়, বা মনে একটা পাওয়ার, একটা গায়ে লাগছে কিছু একটা বাতাস। বাট অ্যাকচুয়ালি আমি একটা জিনিস ফিল করছিলাম, আমি যখন রুমটাতে ঢুকি মনে হচ্ছে আসলেই কোন একটা ঠান্ডা আবহাওয়া আমাকে আপনার গ্রাস্প করলো, মানে সে একটা embrace করলো। হ্যাঁ, ঠিক সেরকম একটা জিনিস। এবং মানে আমার সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। হ্যাঁ, বলে যে আমি ঢোকার পর রুমটা অসম্ভব ঠান্ডা ভেতরে, এবং মনে হচ্ছে জানি কেমন একটাই। অ্যান্ড থিং ইজ হোয়াট, যে আমি ওই রুমের মধ্যে যে অনেকক্ষণ বসে থাকলাম, আমার খেয়ালই নেই কখন সময় পার হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ, তো এরপরে বাসায় চলে আসলাম দরজাটাকে টেনে টুনে দিয়ে। বলে রাতের বেলা আমি যখন ঘুমাচ্ছি, আমি শুয়ে আছি, মানে ঘুম আসতেছে না, রাতে বাতিটা যিনি ভাই দিছি, হঠাৎ করে আমার মনে হলো যে আমার বাসার আমার যে রুমের চেয়ারটা আছে, মানে ডাইনিং আমার পড়ার টেবিলের সামনে, ওই চেয়ারের মধ্যে কেউ একজন বসে আছে, এবং সে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। আমি তার শ্বাসের শব্দ শুনতে পাচ্ছি, একদম স্পষ্ট আমি শুনতে পাচ্ছি যে আমার ওই চেয়ারে বসে কেউ শ্বাস নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, তো আমি ধর্মড় করে উঠলাম, কেন আমার রুমে গেট লাগানো, কেউ থাকার কথা না। আমি উঠলাম, উঠে লাইট জ্বালালাম, কেউ নাই রুমের ভিতরে। জিনিসটা বেশ মানে অস্বাভাবিক লাগলো আমার কাছে, যে এরকম তো হওয়ার কথা না, কে রুমের মধ্যে আসবে। এমনি আমার মন অনেকটা আপনার উইক ছিল এই ব্যাপারে, ওই ভাইয়ের স্মৃতিতে, বা ভাই সম্বন্ধে শুনছি যেটা। তো মানে এরকম মানে ব্যাপারটা আমার উপরে বেশ নাড়া দিয়ে গেছে আমাকে। বলে এরপর থেকে যেটা হইতো যে ওর রুমে প্রায় এরকম সে বিভিন্ন জিনিস সেন্স করা শুরু করলো, আচ্ছা, যে তার রুমের মধ্যে কেউ আছে। হ্যাঁ, তার রুমের মধ্যে কেউ আছে। তো ওদের বাসায় যে আপনার কাজের মানুষ যেটা ছিল, একদিন সে কাজের মানুষটা ভয় পেল, ওদের বাসায় কাজের মানুষ যেটা ছিল সেও ভয় পেলো আর কি, যে বললো যে আপনাদের বাসায় মনে হয় উল্টা পাল্টা কি। বলে যে আমি বারান্দার মধ্যে মনে হইতেছে বারান্দায় কেউ হাঁটে, আমি গেছি বারান্দায় নাই, আচ্ছা, মনে হয় যে বারান্দা খালি। কাজের মনটা ভয় পেলো, সে থাকতে চায় না ওই বাসার মধ্যে আর। তো ওর আম্মাকে বলছে, ওর আম্মা তখন বলে যে তুমি এসব ভয় পাচ্ছ, জিনিসটা অমূলক মনে হয়, আচ্ছা যাই হোক, তারপরে বাসায় একটু দেখি কি অবস্থা হয় সেই। তো আপনার ওই গ্রামের আত্মীয় যেটা ছিল, সে আবার এর মধ্যে একদিন আসছে, সে বলতেছে যে আপনাদের বাসার মধ্যে যে এই উল্টা পাল্টা জিনিসগুলো দেখতেছেন, তো এগুলো তো মনে হয় আত্মা,
আছে এই যে ভাইয়ের আত্মাটা এটা কে বলছে? ওই গ্রামের লোকটা আর কি, হ্যাঁ, যে ওর যে তার আত্মা আছে এবং সে এখানে সম্ভবত এসে আপনাদের এই মানে চলাফেরা করে, নিজের বাসা চলে যেতে পারে না। আচ্ছা, আপনারা এটা একটা ব্যবস্থা করেন। তো এগুলা শোনার পরে আর কি এখন ব্যাপারটা হচ্ছে যে ওরা একভাবে বিশ্বাস করে তার আপনার এক হুজুরকে নিয়ে আসছে। তো উনি এসে ঝেড়ে দিছে, যদিও কথাটা হুজুরও আত্মাই সম্বোধন করছেন, বাট এখানে আত্মা হওয়ার কথা না আর কি অ্যাকচুয়ালি। আচ্ছা, তো যাই হোক, তো ওই ঝাড়ফুঁক করে গেছেন। তো ঝাড়ফুঁক করার পরে তেমন আর কি ওই বাসার মধ্যে যেই জিনিসগুলো দেখা যেত বাসা ঘিরে আর কি আবর্ত করে, সেটা আপনার কিন্তু কমে, মানে ভিতরে যেটা হয়েছে ওটা কমে গেছে, বাট বাসার আশেপাশে একটা প্রভাব রয়েই যায় বাসার মধ্যে, ওইটা আর ওদের বাসা ছেড়ে যায় না। ওই ধরনের জিনিসপত্র হতেই থাকে। তো এর মধ্যে একজন মহিলা ওরা পায়, যে মহিলা নাকি আপনার বলে যে সে জিন হাজির করে আর কি, জিন হাজির করে আপনার এই জিনিসগুলো করে। তো তাকে নিয়ে আসে, সে একটা আসন দেয়, ওরা যেটাকে বলে আসন দেওয়া আর কি, বসে আপনার একটা করে প্রসিজার করে। তো সেই রিচুয়াল করে সে একটা জিন আনে, সে এনে বলে যে এই বাসার মধ্যে মানে এখানে একটা আছে, মানে বিইং আছে আর কি, উইচ ইজ এন্টিটি অথবা আত্মা, যাই হোক, এবং হ্যাঁ সে এখানে ছেড়ে যাবে না, কারণ সে এটাকে খুব নিজের মনে করে, আপন মনে করে, এবং সেটা ছেড়ে যাবে না। আপনারা তাকে বিরক্ত করেন না, এবং এইটাকে আপনার খুলছে আপনার ছেলে। আচ্ছা, ওই যে রহস্যের জাল। রহস্যজনক ব্যাপারটা কিন্তু রাসেল ভাই এখানেই, এটা কিন্তু ওই মহিলার জানার কথা না, এটা ওই একটা নির্দেশ ছাড়া কেউ জানে না। ওই রুমটা খুলছিল সেই বলে, এটাকে আপনাকে আনলক করছে আপনার ছেলে। এবং আরো ব্যাপার হচ্ছে, আপনারা যদি খবর নেন, এখানে এক হুজুর এসে মানে ওনার কাঁচা বিক্রি করার আগে সে এখানে অনেক প্রবলেম ফেস করত। আচ্ছা, এবং এটাকে এক হুজুর যে বন্ধ করে দেওয়া হয়েছিল। এছাড়া কিন্তু এটা মানে এভাবে থাকতো না। এখন আপনার ছেলে যে এটা খুলছে, এখন এটা আপনাদেরকে ওরকম করতে হবে, মানে তার দেওয়া কিছু প্রসিজার করতে হবে, এবং সম্ভবত এইখানে একজন ফাঁস নিয়ে মরছিল, সে ফাঁসের দড়িটাও এখানে আছে। আচ্ছা, ওই দড়িটাও খুলে নেবেন, নিয়ে মাটির তলে পুঁতে ফেলবেন এরকম। তো যাক, তো বললো যে মানে ওই মহিলা সেরকম আর কি একটা অ্যারেঞ্জ করলো জিনিসটা। তো বললো যে দড়িটা নিয়ে আসতে হবে ওই ছেলেরই, মানে ওই নির্ঝরেরই যে নিয়ে আসতে হবে ওই রুম থেকে, ঠিক আছে। তো তার সেরকম আসন দিল বা রিচুয়াল, এরকম রিচুয়াল কিন্তু আমি নিজেও দেখছি রাসেল ভাই সামনে বসে একদম। আচ্ছা, অনেক রিচুয়াল এরকম হয়, আমার নিজের চোখে দেখা আছে। শুনলে ইট মাইট সাউন্ড ভেরি ড্রামাটিক, উইয়ার্ড এন্ড ড্রামাটিক, বাট ইট হ্যাপেন্স, আমার চোখের সামনে হয়েছে। যাই হোক, তো এরকম একটা আসন তারা দেয়, দিয়ে রাতের বেলা মানে লাইট টাইট বন্ধ করে। তো ও বলছে যে হ্যাঁ হইতে পারে ওই সময় অনেকে মানে বোকা বানানোর জন্য করছে ব্যাপারটা। আচ্ছা, বাট অ্যাকচুয়ালি একটা জিনিসের কোনো নাই। ও যখন নাকি ওই রুমে গেছিল খুলতে, হ্যাঁ রুমটা যখন খুললো, তখন রুমের ভিতর থেকে গড় গড় সাউন্ড আসতেছিল। জানি একটা মানুষ খুব আপনার কষ্ট পেয়ে যদি বা রাগের চোটে গড় করতে থাকে, প্রচন্ড রাগে জিদে তাকে বেঁধে রাখছে এরকম, বলে ঠিক সেরকম গড় শব্দ হচ্ছিল রুমের ভিতরে যখন আমি ঢুকি। এবং আলটিমেটলি ওই দড়ি, আমি যাই ওখানে, যে একটা চেয়ারে দিয়ে আমি দড়িটাকে, যেই দড়িটা ওখানে ঝুলানো ছিল, সেই দড়িটা অনেক পুরানো হয়ে গেছে, দড়ির মধ্যে ধুলা লাগছে। আমি অনেক কষ্টে একটা ছুরি দিয়ে কেটে দড়িটাকে নামায় আমি গেটের বাইরে এনে ফেলি, এবং আমার আর কিছু খেয়াল নেই। তারপরে আমি জ্ঞান হারা ফেলি, এবং পরবর্তীতে আমার জ্ঞান ফিরে, মানে আপনার ট্রেনিং আসে। তো পরবর্তীতে ওদের ওই বাড়ি এখনো আছে ওখানে, এবং ওই বাড়িটাকে ওর বাবা এখনো রিনোভেট করে নাই, বেশ বড় জায়গার উপরে। এবং ওর বাবা বলে সরে যায় আর কি, ছেলের এইসব ভেজাল দেখে সরে যায়। তো আমি হয়তো বাড়িটা দেখতে যাবো খুব সুন। হ্যাঁ, আমিও শুনবো যে কোন জায়গায়, আমার মোটামুটি ওই এলাকা ভালোই চেনা আছে, সো আমিও চেষ্টা করবো যেতে। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। আমি দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS রয়েছে আমার এখানে। আচ্ছা, SMS গুলো আমরা এসে পড়ি, আমাদের মনে একটা ব্রেকে যাওয়ার সময় চলে এসছে, এন্ড ব্রেক থেকে এসে আপনাদের SMS গুলো আমরা ইনশাল্লাহ পড়ে ফেলবো। আমরা ব্রেকে যাচ্ছি, এবং তারপরে আর কোনো ঘটনা পড়তে পারবো কিনা আমি জানি না, দেখা যাক। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ফিরে আসছি ব্রেকের পরে। দ্যাটস রাইট, আমরা ফিরে আসলাম আবারও আপনাদের কাছে। ঘড়িতে সময় রাত 1:47, যদিও হাতে একদমই সময় নেই, কিছু SMS পড়তে পারবো ফাইনালি। আমরা দেখতে পাচ্ছি যে একদমই লাস্ট মোমেন্টে আমরা
তো যারা SMS করেছেন তাদের SMS গুলো আমরা একটু পড়ছি। আমাদেরকে দেখতে পাচ্ছি শাহাবুব SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি রাসেল ভাই লাভ ভূত FM পুরান ঢাকা থেকে SMS করেছেন তাওহিদ। নামটা সবার শেষে লিখেছেন ভাই, এরপর থেকে নামটা ফার্স্টে লিখবেন। নাইম লিখেছেন হাই রাসেল ভাই কেমন আছেন, আমি সবসময় ভালো থাকি। মোস্তাক বেইলি রোড থেকে লিখেছেন আমাদের ছোট্ট বেবি মাহিশা এন্ড আমার ওয়াইফ পরিচয়পতি আমরা একসাথে ভূত FM শুনছি। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা রেগুলার আমাদেরকে জয়েন করেন এবং আমাদের সাথে থাকেন, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ আস। আমাদেরকে অর্চি লিখেছেন ঢাকা থেকে যে ফারহান এবং বাবু ভাইয়ের ঘটনা তার কাছে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ অর্চি। আমাদেরকে তিমাত SMS করেছেন পুলিশ লাইন ময়মনসিং থেকে। এছাড়া আদিম আমাদের SMS করেছেন পাবনা থেকে। মুকিত এবং শিমু আমাদের SMS করেছেন নেত্রকোনা থেকে, এবং ভূত FM এর একটু লেট বাট বার্থডে উইশ করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদেরকে শুভ SMS করেছেন ওয়াসা রাজশাহী থেকে। এছাড়া আমাদেরকে মুকিত এবং শিমু SMS করেছেন ফুয়াদ SMS করেছেন আবু হাসান ডিরেক্ট থেকে। আজকের এপিসোডটি অলসাম লাগছে তার কাছে। আমাদেরকে নাবিলা SMS করেছেন, নাবিলা সিদ্দিক পমা, এবং তিনি বলছেন যে তিনি একটা হন্টেড বাসের কথা বলছেন, আমি ঠিক বুঝি না কোন কথা বলছেন। শাহাদাত আমাদের লিখেছেন এন্ড আই উড বি গ্ল্যাড টু মিট দ্য ওল্ড লেডি বিকজ দেয়ার আর ফিউ প্রবলেমস অফ মাইন্ড which can be solved নর্মালি, সো তিনি সেটা সলভ করে নেবেন সে বৃদ্ধ হয়ে। আপনি একবার চিন্তা করে দেখুন যে এভরিডে ইউ হ্যাভ টু ফেস হার, এবং আপনার সামনে এসে দাঁড়াবে, এবং বাবু ভাই যেটা বলছেন কুচকানো চেহারা এরকম টাইপের কিছু একটা, তাই না? সো এই সময় এরকম ধরনের একটা লেডিকে আপনি মানে আপনি যদি মনে করেন যে কিছু ফেভার পাবেন তার কাছ থেকে, আমি তো কখনোই চাইবো না, এবং আমার মনে হয় না যে বেশিরভাগ SMS এসছে আসলে চান না, তবে আপনি চেয়েছেন। ইথিকা আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন I never accept powers from a creepy old lady. আমি আপনার সাথে একদম একমত, এবং তিনি বলছেন I would rather use আচ্ছা চলে গেল SMS টা। ফুয়াদ আমাদের SMS করেছেন, এবং আমাদের SMS করেছেন